আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের লাইভ ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ওয়ান শর্ট ক্লাস সাধারণ জ্ঞান। অর্থাৎ তোমরা জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্রভাবে নিজেরাই ভর্তি পরীক্ষা নিবে এবং সেই ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে কোন ধরনের কোশ্চেন আসবে তার উপরে আজকে আমাদের লাইভ ওয়ান শর্ট ক্লাস। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, জুমে আমাদের নিয়মিত শিক্ষার্থী এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা যুক্ত হয়েছো, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। এবং তোমরা ধৈর্য সহকারে ক্লাসে থাকবে, যে কোনো জিজ্ঞাসা অবশ্যই করতে পারো। যারা জুমে আছো চ্যাট বক্সে যে কোনো জিজ্ঞাসা করতে পারো, এবং যারা ফেসবুক লাইভে আমাদের ভিডিও দেখছো কমেন্টের মাধ্যমে অবশ্যই যে কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। তো তোমরা জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য, অর্থাৎ মানবিকের জন্য যে ইউনিটটা আছে সেইখানে 50টা কোশ্চেন আসবে সাধারণ জ্ঞানের জন্য। অর্থাৎ বেশ অনেকগুলো কোশ্চেন, এবং তার মধ্যে মাত্র 10টা কোশ্চেন আসবে যেগুলো তোমার একদমই সাধারণ জ্ঞান বলতে আমরা যেটাকে বুঝি সেটা থেকে। এবং বাকি যে 40টা কোশ্চেন আসবে সেগুলো তোমার এইচএসসি তে পড়ে আসা বিভিন্ন টপিক থেকে। যেমন ধরো যে তুমি আইসিটি পড়ছো, পৌরনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, যা কিছু আছে না সবকিছু থেকেই তোমার বাকি 40টা কোশ্চেন হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন দেখছি যে ময়নামতির পূর্ব নাম কি ছিল। দেখো, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেহেতু, অর্থাৎ কয়েকটা কোশ্চেন এমন হতেই পারে যেখানে কিনা কুমিল্লার কোনো বিষয় জড়িত বা কুমিল্লার নামের সাথে জড়িত, কুমিল্লার ইতিহাসের সাথে জড়িত এমন কোশ্চেন একটা বা দুইটা অবশ্যই থাকতে পারে। এটা দেখা যেত যখন গুচ্ছ হয়নি, মানে জিএসটি পদ্ধতিতে যখন ভর্তি পরীক্ষা নেওয়া শুরু হয়নি, তার আগে এটা দেখা যেত যে যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, যে শহরে সে বিশ্ববিদ্যালয়টা অবস্থিত, সে শহর বা সে অঞ্চলের ইতিহাস ঐতিহ্য থেকে একটা দুইটা কোশ্চেন দিত। আচ্ছা, অবশ্যই পারে, বাট সেটা হয়তো বা খুব বেশি হবে না, দুইটা তিনটার মধ্যেই থাকবে। এখানে অপশন দেখো দেওয়া: ত্রিপুরা, রোহিতগিরি, হরিকেল নাকি আগরতলা। ত্রিপুরা, রোহিতগিরি, হরিকেল নাকি আগরতলা। আচ্ছা, মোহাম্মদ মারুফ প্রথম আজকে উত্তর করেছে ফেসবুকে। মারুফ বলছে একের উত্তর হবে খ। তো এটা মোটামুটি সহজ কোশ্চেন। দেখো যে ত্রিপুরা আমাদের যে বর্তমান আহ, বাংলাদেশ তার বাইরে ভারতে, এবং ভারতে সে একটা রাজ্য, এটা আলাদা। হরিকেল বা আগরতলা এগুলা কোনোটাই না, আগরতলা তো ত্রিপুরার রাজধানী। এবং হরিকেল আরো একটা আলাদা জনপদের নাম। এবং আমাদের যে কুমিল্লা, এই কুমিল্লার প্রাচীন নাম ছিল রোহিতগিরি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রোহিতগিরি। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আমি সবার কোশ্চেন গুলা, সবার উত্তরগুলো আমি দেখিনি, বাট যারা পরবর্তীতে উত্তর দিয়েছো সবাই সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ। যারা আমাদের নিয়মিত শিক্ষার্থীরা জুমে কমেন্ট বক্সে চাইলে উত্তর লিখতে পারো। আমরা পরের কোশ্চেনে যাই, যেহেতু 50টা কোশ্চেন আমাদের দেখতে হবে, খুব বেশি এক্সপ্লেইন করতে গেলে অনেক রাত হয়ে যাবে। তোমরা দেখবা যে ঘুমিয়ে গেছো ক্লাস চলতে চলতেই। 2 নম্বর কোশ্চেন: বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? এখানে অপশন দেওয়া: চামেলি হাউস, আহসান মঞ্জিল, বাংলা ভবন নাকি বর্ধমান হাউস। কোনটা? চামেলি হাউস, আহসান মঞ্জিল, আহ বাংলা ভবন নাকি বর্ধমান হাউস, কোনটা সঠিক উত্তর? আচ্ছা, তো এখন একটা বিষয় দেখো যে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রোকেয়া হল নামে যে হলটা পরিচিত, এই রোকেয়া হলটার বর্তমান যে অবস্থান, একটা সময়ে অবস্থানটা এটা ছিল না, অন্য একটা জায়গাতে ছিল, এবং সেইটার নাম ছিল চামেলি হাউস। অর্থাৎ চামেলি হাউস এটা যে বাংলা একাডেমি, বাংলা একাডেমির মূল ভবনের আগের নাম না। চামেলি হাউস এটা রোকেয়া হলের আগের নাম। তাহলে এটা সঠিক উত্তর না। এবার আসি আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল তো পুরান ঢাকাতে, তোমরা জানো এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থাপত্য। এবার আসি বাংলা ভবন নাকি বর্ধমান হাউস। সঠিক উত্তর বর্ধমান হাউস। বর্ধমান হাউস বা বাংলা একাডেমি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেরই একটা প্রতিষ্ঠান। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো বেড়াতে আসলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এসেছো, তোমরা অবশ্যই হয়তোবা দেখেছো বাংলা একাডেমি বিল্ডিংটা। এটা যে বইমেলা যখন হয় তখন তো খুবই সহজেই এখানে যাওয়া যায়। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন আমরা দেখি: বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, তোমরা মনে রেখো যে বার্ড এর সদর দপ্তর কুমিল্লাতে, যে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কুমিল্লা সম্পর্কিত তথ্য একটা আসার অবশ্যই সম্ভাবনা আছে, এর জন্য এই বিষয়গুলো একটু দেখতে হবে। আহ বার্ড এর প্রতিষ্ঠাতা কে? এখানে অপশন দেওয়া: জয়নুল আবেদিন, মোহাম্মদ এনামুল হক, রহমত আলী নাকি আক্তার হামিদ খান। কোনটা সঠিক উত্তর? তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে আশা করি।
বলছো ঘ উত্তর আক্তার আক্তার হামিদ খানকে সঠিক উত্তর বলছো, ফাতিহা আক্তার মায়া। বাকি যারা উত্তর করেছো দিদার, সামিয়া বিনতে হাবিব, সবাই তোমরা ডি কে সঠিক উত্তর হিসেবে বলছো। মানে কোশ্চেনগুলো তোমাদের কাছে খুবই পরিচিত মনে হচ্ছে, বা তোমরা যথেষ্ট লেখাপড়া করেছো যে এখন এ ধরনের কোশ্চেন সহজে উত্তর করতে পারছো। সঠিক উত্তর হচ্ছে আক্তার হামিদ খান। আসলে বার্ড কি? বার্ড হচ্ছে বাংলাদেশ অথরিটি ফর রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা আমি যদি এখানে লিখে দিই, বাংলাদেশ অথরিটি ফর রুরাল ডেভেলপমেন্ট, ফর রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, সঠিক এটা হচ্ছে এর পূর্ণরূপ। তোমরা চাইলে পূর্ণরূপটা মনে রাখতে পারো, পরীক্ষাতে অবশ্যই আসতে পারে, আসবে না এমনটাও না। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন আমরা দেখি, বাংলায় নববর্ষ চালু করেন, বাংলায় নববর্ষ চালু করেন। অপশনে দেওয়া আকবর, লক্ষণ সেন, ইলিয়াস শাহ, বিজয় সেন। সহজ কোশ্চেন মনে হয়, এই ধরনের কোশ্চেন তোমরা সহজেই পেরে যাবে, এবং বিশ্বাস রাখো যে ভর্তি পরীক্ষাতে সহজ কোশ্চেনই হবে। ভর্তি পরীক্ষাতে খুব বেশি কঠিন কোশ্চেনও হয় না, মোটামুটি যেগুলা সবাই উত্তর করতে পারে এর মধ্যেই হয়। কয়েকটা কোশ্চেন স্পেসিফিক্যালি একটু জটিল রাখে, ওরা এরা ইচ্ছা করে রাখে যে সবাই যাতে একটু বিপাকে পড়ে যায় উত্তর করার জন্য। বাকি কোশ্চেনগুলো সবাই মোটামুটি উত্তর করতে পারে। আচ্ছা, যারা উত্তর করেছো সবাই এখনো পর্যন্ত ক বলেছো, অর্থাৎ সম্রাট আকবর বা হচ্ছে আকবর দ্য গ্রেট, তিনি বাংলা নববর্ষ চালু করেন তার শাসনামলে প্রথম। আচ্ছা, তার মানে কিন্তু এই না যে হচ্ছে বাংলা সন গণনা শুরু হয় তার সময় থেকে। বাংলা সন তারও অনেক আগে থেকে হচ্ছে গণনা শুরু হয়, বাট আনুষ্ঠানিকভাবে হচ্ছে গণনা শুরু করেন আকবর। তিনি হিসাবটা করেন হচ্ছে তাদের যে আফগান বংশ, অর্থাৎ সম্রাট আকবর অত হচ্ছে ইন্ডিয়ান না, তার আফগানিস্তান থেকে আসছে। আফগানিস্তানে তাদের যে হচ্ছে বংশের উৎপত্তি, সেই বংশের উৎপত্তির সাথে হিসাব রেখে সাল গণনা তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেন, এবং হচ্ছে সম্রাট আকবর সেখান থেকে বাংলা নববর্ষ চালু করেন। তাহলে দেখো যে এখন আমরা দেখতেছি যে বাংলা নববর্ষ বাংলা সন হিসাবে 1400 সাল পার হয়ে গেছে, কিন্তু সম্রাট আকবর তো হচ্ছে ইন্ডিয়াতে শাসন করতেন মাত্র 500 বছর আগে। তার মানে তাহলে কিভাবে তিনি 1400 বছর আগের সাল চালু করলেন? এটা করছেন যে তার বংশ যেখান থেকে শুরু হয়েছে, মানে তাদের যে শাসক গোষ্ঠী, তারা তো আফগানিস্তানে একসময় শাসন করতো, তাদের যে হচ্ছে পূর্বপুরুষরা, সেখান থেকে তারা হিসাবটা করছে। আচ্ছা, তাহলে তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। খুবই রিসেন্টলি আমাদের বাংলা নববর্ষ গেল গত 14 তারিখে। তার মানে এটা একদমই একটা গরম প্রশ্ন, এই ধরনের কোশ্চেন অবশ্যই পরীক্ষাতে থাকতে পারে। 5 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী যোগ করা হয়েছে? বাংলাদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী যোগ করা হয়েছে? 12টি, 17টি, 14টি, নাকি 13টি? আচ্ছা, এটা সহজ কোশ্চেন। এগুলা আমি হচ্ছে খুব বেশি কঠিন কোশ্চেন দিয়েছি এমনটা না, যে কোশ্চেনগুলো রেখেছি মোটামুটি তোমরা আনসার করতে পারবে। এবং আমি এটা তোমাদেরকে আরো একবার বলি যে ভর্তি পরীক্ষাতে কোশ্চেন সহজই হবে, এটা নিয়ে প্যানিকড হয়েও না। এবং মাথা ঠান্ডা করে পরীক্ষা দিলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়া যায়, বাট বিষয়টাকে ইজি ভাবে নিতে হবে এবং মাথা ঠান্ডা করে ডেলিভার করতে হবে তুমি যা কিছু লেখাপড়া করছো। 60% মার্কস পাইলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়। তুমি যদি সেই বিশ্ববিদ্যালয়ে 100 মার্কের ভর্তি পরীক্ষাতে 60% মার্ক ওঠাতে পারো, মানে 60, এটা খুব বেশি কঠিন না। তুমি স্কুল কলেজের পরীক্ষাতে 80, 90, 95 করে পাইছো, তো এখানে 60 পাওয়া ইম্পসিবল কিছু না। আচ্ছা, সবাই বলছো 17টি, সঠিক উত্তর হচ্ছে 17টি। বাংলাদেশের যে সংবিধান, সেখানে এ পর্যন্ত 17টি সংশোধনী আনা হয়েছে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর অপশন বি। 6 নম্বর কোশ্চেন, বিডা এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি? বিডা খুবই আলোচিত হয়েছে রিসেন্টলি, এবং এটা সাম্প্রতিকের প্রশ্ন হিসেবেই দেওয়া। বিডা এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি? বিডা কেন আলোচিত হলো? এই যে কিছুদিন আগে বিডার একটা সামিট হলো, এবং সেইখানে বাংলাদেশের পক্ষ থেকে একজন খুবই আলোচিত একটা উপস্থাপনা করলেন। সেখান থেকে মোটামুটি হচ্ছে বিডা বেশ আলোচিত হয়েছে। তো বিডা এর পূর্বতন নাম কি? আহ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এটা হচ্ছে বিডা এর ফুল ফর্ম। আমি লিখে দিতে পারি, এতে তোমরা হচ্ছে সহজে মনে রাখতে পারবে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড, সরি এখানে ডট হবে না, অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা,
এর পূর্ব নাম কি বলছো তোমরা সবাই? বলছো যে অপশন সি বিনিয়োগ বোর্ড। অপশনে ছিল বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ নৌ বন্দর। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে বিনিয়োগ বোর্ড। আগের নাম ছিল শুধুমাত্র বিনিয়োগ বোর্ড। এখনো বিদায়ের কাজ হচ্ছে বৈদেশিক বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ এগুলো নিয়ে কাজ করা। তবে এটা হচ্ছে বিনিয়োগ বোর্ড নামটা চেঞ্জ করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এই নামকরণটা করা হয়েছে। তোমাদের সঠিক উত্তর সবারই যারা উত্তর করেছে সবার উত্তরই ঠিক আছে। আহ আচ্ছা দেখি, 7 নম্বর কোশ্চেন দেখি। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি? পারস্য উপসাগর তোমরা নিশ্চয়ই চিনো, যারা হচ্ছে পৃথিবীর মানচিত্রটা একটু দেখা শুরু করেছো। যেমন আহ দেখা শুরু করেছো বলতে তোমরা দেখেছো, এতদিন পর্যন্ত অ্যাডমিশনের লেখাপড়া করছো। আমি যদি দেখি যে সৌদি আরবের যে মানচিত্রটা সেটা দেখবা অনেকটা এমন। হ্যাঁ, এখানে হচ্ছে আহ ওমান এবং ইয়ামেন, এখানে হচ্ছে ইয়েমেন, এখানে আরেকটু সরু, এখানে এসে আরেকটু সরু হয়েছে, এখানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এটা হচ্ছে সৌদি আরবিয়া, এবং এইখানে যেটা, এটা হচ্ছে লোহিত সাগর। এটা হচ্ছে লোহিত সাগর। আচ্ছা, আর এইখানে যেটা সেটা হচ্ছে পারস্য উপসাগর। এটা হচ্ছে পারস্য উপসাগর। আচ্ছা, উপসাগর কাকে বলে এটা তোমাদেরকে মনে হয় বোঝানো হয়েছে। অর্থাৎ যে জলরাশির বা যে সাগরের 3 দিকে ল্যান্ড, তাহলে দেখো একদিক, দুই দিক, 3 দিকে ল্যান্ড, আর একদিকে হচ্ছে সাগর, যে কারণে এটাকে বলে পারস্য উপসাগর। তো এই পারস্য উপসাগরের তীরে যে দেশগুলো আছে সেগুলা নিয়ে একটা আঞ্চলিক জোট আছে, সেই জোটটার নাম কি? এখানে অপশনে দেওয়া ও এ ইউ, আরব লীগ, জিসিসি, ও এ এস, কোনটা? তোমরা সবাই উত্তর করেছো জিসিসি। আচ্ছা, জিতে হচ্ছে গালফ, সিতে হচ্ছে কোঅপারেশন, আর জিসিসি এর ফুল ফর্মটা হচ্ছে গালফ কোঅপারেশন। আরেকটা হচ্ছে ফুল ফর্মটা মনে নাই এক্স্যাক্টলি। আচ্ছা যাই হোক, গালফ কোঅপারেশন এতটুকু দেখে তোমরা বুঝতে পারবা যে পারস্য উপসাগরের আঞ্চলিক জোট এটা। তো গালফ শব্দের অর্থই হচ্ছে তোমার এই উপসাগর। ঠিক আছে, গালফ শব্দের অর্থই হচ্ছে উপসাগর। ওকে। আচ্ছা, তার 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। ট্রাফলগার স্কোয়ার কোথায় অবস্থিত? ট্রাফলগার স্কোয়ার তোমরা জানো যে ট্রাফলগার যুদ্ধ এই নামে তোমরা সবচেয়ে বেশি শুনেছো। আহ তো ট্রাফলগার যুদ্ধে কত সালে হয়েছিল? 1805 সালে। কিন্তু এখানে ট্রাফলগার যুদ্ধ নিয়ে কোনো কিছুই বলা নেই। ট্রাফলগার স্কোয়ার কোথায় অবস্থিত? এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শনীয় একটা স্থান, এবং জায়গাটার নাম তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। আহ এই এই জায়গাটা তোমরা হচ্ছে, আমি খুবই সহজে এটা হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে ইউরোপের একটা কেন্দ্রীয় দেশ, যেই দেশটা কিনা একসময় সারা বিশ্ব শাসন করেছে। বিশ্ব বলতে এশিয়ার অধিকাংশ দেশগুলো শাসন করেছে। কোন দেশ? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে লন্ডন। সবাই লন্ডন উত্তর করেছো, ঠিক আছে তোমাদের উত্তর। আচ্ছা, তো আহ লন্ডনের একটা খুবই গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হচ্ছে ট্রাফালগার স্কোয়ার, এবং এর সাথে জড়িত হচ্ছে 1805 সালের ট্রাফালগার যুদ্ধ। যে যুদ্ধ ইংল্যান্ডের নৌবাহিনী আহ আহ, স্পেন এবং ফ্রান্স এই দুই দেশের সম্মিলিত নৌবাহিনীকে পরাজিত করে ট্রাফালগারের যুদ্ধে। এবং এই ট্রাফালগারের যুদ্ধের স্মৃতি হিসেবে ট্রাফালগার স্কোয়ারের নামকরণ করা হয়। এবং তারপর থেকে মোটামুটি দর্শনার্থীরা যারাই লন্ডন শহর ঘুরতে যান, তারাই ট্রাফালগার এই স্কোয়ারটাতে যান, এবং সেখানে গিয়ে দেখবা যে অনেকে ছবি টবি ওঠায়। সে একটা মিনার মতো আছে দেখবা, এবং সেই মিনারের কাছে গিয়ে সবাই ছবি টবি ওঠায়। 9 নম্বর কোশ্চেন, দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? লন্ডন, ব্রাসেলস, নিউ ইয়র্ক নাকি টোকিও? কোন শহরে অবস্থিত? আচ্ছা, কমেন্ট বক্সে কিছু অতিরিক্ত জ্ঞানী মানুষ চলে আসছে। হ্যাঁ, মানে এত জ্ঞানী যে মোটামুটি হচ্ছে সবাই সঠিক উত্তর দিচ্ছে। এখনো পর্যন্ত কাউকে দেখলাম না যে কেউ ভুল উত্তর দিয়েছে। মানে সবার লেখাপড়ার পরিমাণ অনেক বেশি। মানে তোমাদের এত লেখাপড়া হওয়ার কারণটা কি বলো তো? মানে তোমরা এত ভালো লেখাপড়া করেছো, মানে এর কারণটা কি? মানে তোমরা কি খুব বেশি কমিটেড ছিলে যে ইউনিভার্সিটিতে পড়বোই? যারা উত্তর করছো আমার মনে হয় যে সবার প্রিপারেশন খুবই ভালো, না হলে তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারতা না। এবং এইটারও তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। সেটা হচ্ছে যে আহ সঠিক উত্তর অপশন ডি, টোকিও বলেছো। হ্যাঁ, জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বা দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি অবস্থিত। সঠিক উত্তর অপশন ডি। আচ্ছা, এইচএসসি 2025-এর স্টুডেন্টও দেখছো ক্লাস, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আগে ভাগেই তোমরা অ্যাডমিশনের জন্য লেখাপড়া করছো বা অ্যাডমিশনের বিষয়গুলো দেখছো, এটা খুবই ভালো।
আগে থেকে ধারণা থাকা যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল। মানে তুমি অনেক কিছু পড়ো না পড়ো, মানে অ্যাডমিশন সম্পর্কে তোমার জানাশোনা থাকুক, এইটাই। আচ্ছা, লক্ষ্য একটাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাই? আচ্ছা, লক্ষ্য একটাই কেন? মানে এখনো অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে, কারণ গুচ্ছের পরীক্ষা এখনো হয়নি, সেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবা। 10 নম্বর কোশ্চেন, পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। পার্সোনা নন গ্রাটা শব্দের অর্থ কি? মানে পার্সোনা নন গ্রাটা শব্দের অর্থ হচ্ছে যাকে ওয়েলকাম করা হচ্ছে না, মানে আনওয়েলকামিং পার্সন, মানে যাকে তুমি ওয়েলকাম করছো না, আনওয়েলকামিং পার্সন। আচ্ছা, মানে যাকে তুমি চাচ্ছ না, এমন কিছু। ওকে, তো সবাই বলছো বি, সবাই বি বলছো। তবে ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, হ্যাঁ এটা হতে পারে, এমন হতে পারে যে তোমার বাসা থেকে কাছে। এটা হয় যে ছোটবেলা থেকেই আমরা এটা দেখি যে আশেপাশে যে বিশ্ববিদ্যালয়টা থাকে সেখানে পড়ার একটা আলাদা ইচ্ছা থাকে সবার মধ্যেই। তো সেখান থেকে অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভালো হবে যদি তোমার স্বপ্ন থাকে। আচ্ছা, এখানে সবাই বলছো বি, কূটনীতিবিদ। ইয়েস, আহ এটা দেখবা যে বিভিন্ন পরিভাষা থেকে বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করে থাকে। তো পার্সোনা নন গ্রাটা হচ্ছে আনওয়েলকামিং পার্সন, এগুলো সাধারণত কূটনীতিবিদদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরে কোশ্চেনে যাই, 11 নম্বর কোশ্চেন, কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করেন? স্কাইপি, মাইস্পেস, টুইটার, ইউটিউব। কোনটির মাধ্যমে? এটা আইসিটি থেকে কোশ্চেন, মানে প্রথম যে 10টা কোশ্চেন ছিল এগুলা তো সাধারণ জ্ঞান যেটাকে বলে এক কথায়, সেগুলা থেকে, এবং বাকি 40টা কোশ্চেন হবে তোমার এইচএসসি তে পড়ে আসা বিষয় থেকেই। আহ আচ্ছা, এখানে এটা উত্তর করার চেষ্টা করো, কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করেন? স্কাইপি, মাইস্পেস, টুইটার, ইউটিউব। কোনটির মাধ্যমে? আচ্ছা, এটা আমাদের জুমের স্টুডেন্টরা এখন উত্তর করেনি, তারা আগেরটার উত্তর করেছে। 11 নম্বরের তোমরা সবাই বলছি স্কাইপি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে স্কাইপি। এখানে বাকি যেগুলো আছে কোনোটাই ভিডিও চ্যাটিং ওয়েবসাইট না, বা ভিডিও চ্যাটিং অ্যাপ না। স্কাইপি হচ্ছে ভিডিও চ্যাটিং অ্যাপ, অর্থাৎ এটা দিয়ে তুমি হচ্ছে দেশে দেশের বাইরে যে কোনো জায়গাতেই কথা বলতে পারবে। সঠিক উত্তর হচ্ছে স্কাইপি। 12 নম্বর কোশ্চেন, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? অর্থাৎ আমরা যে হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বলি, সেটার ব্যান্ডউইথ কত বা ইন্টারনেট স্পিড কত? 45 বিপিএস এর কম, 45 to 300 বিপিএস এর মধ্যে, 9600 বিপিএস, 1 এমবিপিএস বা তার অধিক। কোনটা সঠিক উত্তর? 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তোমরা একটু দেওয়ার চেষ্টা করো, আশা করি খুব সহজেই পেয়ে যাবে। আমাদের জুম থেকে অনেকে উত্তর করেছে এটার, দেখছি একাধিক স্টুডেন্ট এখানে উত্তর করেছে। এটা মোটামুটি সহজই আমার কাছে মনে হয়েছে। 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 1 এমবিপিএস বা তার অধিক, অর্থাৎ এই স্পিডে যদি ইন্টারনেট প্রবাহ না ঘটে সেটাকে আমরা কোনো অবস্থাতে ব্রডব্যান্ড বলতে পারি না, অর্থাৎ সর্বনিম্ন 1 এমবিপিএস হতে হবে। 13 নম্বর কোশ্চেন, কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের উপর নির্ভর করে না এবং তা অবস্থানের উপরও নির্ভর করে? কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের উপর না, তার অবস্থানের উপরেও নির্ভর করে? অর্থাৎ আমরা যেটা বলি না যে শুধুমাত্র হচ্ছে তার সাংখ্যিক যে মানটা সেটার উপরে না, তার যে স্থানিক মান বা স্থানীয় মান তার উপরেও নির্ভর করে। কোন সংখ্যা পদ্ধতি? এখানে বলছে অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নাকি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো, অবস্থানের উপরও নির্ভর করে মানে হচ্ছে স্থানীয় মানের উপরেও নির্ভর করে, স্থানীয় মানের উপরেও নির্ভর করে। তাহলে স্থানীয় মানের উপর নির্ভর করে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। খুবই সহজ বিষয়, এইচএসসির যে আইসিটি বই সেখানে ডিরেক্টলি এইসব বিষয়গুলো আলোচনা করা আছে, সহজে তোমরা পারবে আশা করি। আচ্ছা দেখো, এখানে একটা ট্যাগের মধ্যে লেখা হচ্ছে টিআর, অর্থাৎ এইচটিএমএল এর একটা ট্যাগ এখানে লেখা, ট্যাগের মধ্যে লেখা হচ্ছে টিআর। তো এই ট্যাগটা দ্বারা কি বোঝায়? এইচটিএমএল এ এই ট্যাগ দ্বারা কি বোঝানো হয়? টেবিল, টেবিল রো, টেবিল রিপিট, সরি, টেবিল ট্যাব রো, টেবিল রিপিট, টেবিল রো। কোনটা সঠিক উত্তর? 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর একটু আনসার করার চেষ্টা করো। 14 নম্বরে আশরাফুল বলছো ঘ উত্তর, মারুফ ডি বলেছো, মায়া ঘ বলেছো,
সঠিক উত্তর হচ্ছে ঘ। হ্যাঁ, আমাদের যারা জুমে যুক্ত আছো, বিল্লা পিয়াল তোমরাও বলেছো ডি উত্তর। হ্যাঁ, তোমাদের সবার উত্তর ঠিক আছে, টেবিল রো। অর্থাৎ এইচটিএমএল এ আমরা যদি ট্যাগের মধ্যে থেকে লেখা টি আর, তাহলে সেটা দিয়ে কি বুঝবো আমরা, টেবিল রো। ওকে, 15 নম্বর কোশ্চেন, ইন্টারপ্রেটার কোন প্রোগ্রামের অংশ? অর্থাৎ ইন্টারপ্রেটার হচ্ছে একটা তোমার হচ্ছে সফটওয়্যার। এই ইন্টারপ্রেটার সফটওয়্যার গুলো কোন প্রোগ্রামের অংশ? অনুবাদক, অ্যাসেম্বলার, কম্পাইলার নাকি উৎস? আচ্ছা, যারা ফেসবুকে যুক্ত আছো তোমাদের কাছে জানি না যে ভিডিওটা একটু দেরিতে পৌঁছাচ্ছে কিনা। কয়েকজন দেখতেছি যে একটু কিছুটা পরে উত্তর করছো, হয়তোবা নেটওয়ার্ক এর কারণে তোমাদের কাছে সামান্য কিছুটা দেরিতে পৌঁছাতে পারে। 15 নম্বরে তোমরা উত্তর করে ফেলেছো, এর মধ্যে অনেকেই সবাই বলছো অনুবাদক। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অনুবাদক। অনুবাদক সফটওয়্যার হচ্ছে তিনটা, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারপ্রেটর। সঠিক উত্তর অপশন এ, অনুবাদক। আচ্ছা, পরে কোশ্চেনে যাই। সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা, এর কোনো ঊর্ধ্বে নেই, এই উক্তিটি কোন রাষ্ট্রবিজ্ঞানীর? এটা একটু চিন্তা করো। সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা, এর কোনো ঊর্ধ্বে নেই, এই উক্তিটি কোন রাষ্ট্রবিজ্ঞানীর? আচ্ছা, এই রাষ্ট্রবিজ্ঞানী খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে এর আগে অনেক কথা বলেছেন বা আমরা শুনেছি, এটা তার মধ্যে একটা। এবং তার কথাগুলো খুবই চমৎকার, এবং রাষ্ট্র ব্যবস্থার বা রাষ্ট্রবিজ্ঞানে তার কথাগুলোকে মানে একদমই মানে বাইবেলের মতো হিসেবেই কল্পনা করা হয়। তোমরা বলছো কেউ বলছো ম্যাকিয়াভেলি, কেউ বলছো জন অস্টিন। এবার মনে হয় একটু কনফিউশন তৈরি হচ্ছে তোমাদের মধ্যে। কেউ বলছো টি.এইচ. গ্রিন। হুম, এবার এবার বিভিন্ন রকম উত্তর পাচ্ছি, এবার বিভিন্ন রকম উত্তর পাচ্ছি। হ্যাঁ, এবার একটু কনফিউশন হোক। কেউ বলছো অ্যারিস্টটল। ওকে, মানে চারটা উত্তরই পেয়ে গেছি আমরা। এখানে চারটা যে অপশন আছে, চারটা অপশনকেই তোমরা উত্তর হিসেবে পিক করেছো, বেশ ভালো। এখন তার মধ্যে যে কোনো একটা হবে সঠিক উত্তর, বাকি তিনটা হবে ভুল। সঠিক উত্তর হচ্ছে জন অস্টিন। দেখো যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সোভেরেনিটি বা সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন জন অস্টিন। তো তোমাদের পরীক্ষাতে যদি সার্বভৌমত্ব রিলেটেড কোনো উক্তি আসে, তো মানে আগে থেকে কল্পনা করবা জন অস্টিন উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলতেছি না যে এটা কম্প্রিহেন্সিভ কোনো রুল যে সার্বভৌমত্ব নিয়ে আসলেই জন অস্টিন উত্তর করো, না। বাট অধিকাংশ ক্ষেত্রে উত্তর হবে জন অস্টিন, মানে একটা শর্টকাট মানে ফাঁকিবাজি সিস্টেম বললাম। কারণ জন অস্টিন রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে থিওরি দিয়েছেন এবং কথাবার্তা বলেছেন। স্যার, কুবি বি ইউনিটে কি আইসিটি, ইকোনমিক্স বা মৌলিক জিকে থেকে প্রশ্ন হবে মানবিক? কুবিতে হচ্ছে তোমার 10টা কোশ্চেন হবে সাধারণ যে জিকে সেটা থেকে, আর বাকি 40টা কোশ্চেনই হবে তোমার হচ্ছে এইচএসসি তে পড়া বিভিন্ন বই থেকে। আচ্ছা, আরো কয়েকটা অপশন দিলে ওগুলাও আসতো। হ্যাঁ, মানে এই কোশ্চেনটা তোমার একটু ভেবেচিন্তে উত্তর করতে হবে, এমন না যে তুমি জাস্ট ঢালাভাবে উত্তর করতে পারবা। মানে এখানে 5টা অপশন থাকলে দেখতা যে স্টুডেন্টরা 5টা অপশনকেই উত্তর হিসেবে নিচ্ছে, এক একজন এক একটা উত্তর বলছে। তো এখানে জন অস্টিন উত্তর, এটা তোমরা একটু খেয়াল করো। 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি স্থানীয় সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি স্থানীয় সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য নয়? অপশন দেখো, নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা, জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখা। আচ্ছা, কোনটা কোনটা সঠিক উত্তর হবে? দেখো, নির্দিষ্ট ভৌগোলিক এলাকার স্থানীয় সরকারের নিশ্চয়ই নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থাকে। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে স্থানীয় সরকার কোনগুলা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এগুলা হচ্ছে স্থানীয় সরকার, তাদের নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থাকে। আচ্ছা, তারপর স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা তারা রাখে। এবার তোমরা বাকি দুইটার মধ্যে কোনটা উত্তর হতে পারে একটু সিলেক্ট করো। আমি সহজ করে দিয়েছি, দুইটা বাদ দিয়ে বাকি দুইটার মধ্যে সঠিক উত্তর আছে। এর মধ্যে খ এবং গ কোনটা উত্তর হবে? তোমরা সবাই বলছো খ। আচ্ছা, নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা, এটা এটা হচ্ছে থাকে না তাদের, যেহেতু এখানে নয় বলছে। সঠিক উত্তর হ্যাঁ, তারা নিজস্ব আইন তৈরি করতে পারে না। অর্থাৎ কোনো স্থানীয় সরকার এই অথরিটি তাদের নাই যে তারা নিজস্ব আইন তৈরি করবে। কিন্তু জনগণে তারা প্রত্যক্ষ ভোটেও নির্বাচিত হয়, পরোক্ষ ভোটেও নির্বাচিত হয়। সাধারণত সংরক্ষিত আসনে যে মহিলা আসনগুলো থাকে, তারা নির্বাচিত হন হচ্ছে পরোক্ষ ভোটে। আর সাধারণ আসনগুলোতে হচ্ছে প্রত্যক্ষ পুরুষ ভোটে নির্বাচিত হন স্থানীয় সরকারেও। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপশন বি, এটা কারেক্ট আনসার। বাকি এইগুলা ভুল। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনে যাই। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? আহ ভাইয়া দুইজন আনমিউট করে আছে, আওয়াজ আসছে। আচ্ছা, আমি সবাইকে একবারে মিউট করে দিব এখান থেকে। আচ্ছা, এবার সবাই মিউট হয়ে গেছে, কেউই কথা বলতে পারবে না। তোমরা জাস্ট এখানে লিখতে পারবে যে কোনটা সঠিক উত্তর। আচ্ছা, এইখানে তোমরা উত্তর করছো 18 নম্বরের। 18 নম্বরের ক উত্তর করেছো সবাই এখনো পর্যন্ত, অনুচ্ছেদ 27। আচ্ছা, 27 বা 29, অর্থাৎ কনফিউশন তৈরি হচ্ছে। আচ্ছা, গ বলেছো, এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি, এখনো অনুচ্ছেদ 31 কেউ বলনি। আচ্ছা, কেউ কি আছো যে মনে করতেছো যে 31ও সঠিক উত্তর হতে পারে? এখানে হচ্ছে কেউ 27 বলেছো, কেউ 29 বলেছো, কেউ 19 বলেছো। এর মধ্যে কোন একটা উত্তর সঠিক? উত্তর হচ্ছে অনুচ্ছেদ 27। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 27-এ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতার কথা, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা তো বুঝতে পারলে তোমরা। সংবিধান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে, যেহেতু 50টা এমসিকিউ, লিস্ট একটা কোশ্চেন সংবিধান থেকে তোমরা পাবেই। নিচের কোনটি ভোট অধিকারের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হতে পারে? কোনটি ভোট অধিকারের একটি সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হতে পারে, মানে কোন সমস্যা থাকলে তোমার হচ্ছে ভোট দেওয়া থেকে তুমি বঞ্চিত হতে পারো? শিক্ষা, বয়স, লিঙ্গ নাকি পেশা? আচ্ছা, 19 নম্বরের উত্তর করার চেষ্টা করো। এটা তো সহজ, তোমরা তো পারবে। তোমরা সবাই হচ্ছে 19-এর বি বলছো, বয়স। এটা তো হওয়া উচিত, তাই না? কারণ শিক্ষা ভোটাধিকারের ক্ষেত্রে কোনো বাধা না। শিক্ষিত লোক অশিক্ষিত লোক সবাই ভোট দিতে পারেন। তাদের লিঙ্গ সমস্যা না, পুরুষ মহিলা সবাই ভোট দিতে পারবেন। পেশাও কোনো সমস্যা না, যে কোনো পেশার মানুষই ভোট দিতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বয়স, অর্থাৎ নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত কেউ ভোট দিতে পারেন না। তাহলে সঠিক উত্তর হচ্ছে বয়স। বর্তমান বাংলাদেশে ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার অধিকার পাওয়ার জন্য বয়স 18 এবং প্রস্তাবিত হচ্ছে 16, যদিও এটা গ্যাজেটেড হয়নি এখনো। 20 নম্বর কোশ্চেন, সংসদীয় সরকার ব্যবস্থায় ছায়া মন্ত্রিসভা, শ্যাডো ক্যাবিনেট কোথায় দেখা যায় এবং এর মূল কাজ কি? অপশন দেখো, জার্মানি, জোট সরকারের স্থিতিশীলতা রক্ষা করা, ফ্রান্স, আইন প্রণয়নে সরকারকে সহায়তা করা, যুক্তরাজ্য, সরকারি দলের দুর্বলতা খুঁজে বের করা, যুক্তরাষ্ট্র, বিরোধী দলের নীতি পর্যবেক্ষণ ও বিকল্প নীতি প্রণয়ন। কোনটা সঠিক উত্তর? আচ্ছা, 20-এ বলছো ফ্রান্স। ফ্রান্স উত্তর পেয়েছি। 20-এ ফ্রান্স পেয়েছি, যুক্তরাষ্ট্র পেয়েছি। আচ্ছা, দুইটা উত্তর পেয়েছি, ফ্রান্স পেয়েছি, যুক্তরাষ্ট্র পেয়েছি, এখন জার্মানি যুক্তরাজ্যকে উত্তর করনি। আচ্ছা, এবং এখনো পর্যন্ত অধিকাংশই বলছো ডি। অধিকাংশের উত্তর এখনো ডির মধ্যে আছে। তোমরা চাইলে এখনো চিন্তা ভাবনা করতে পারো, উত্তর অনেকটাই কাছাকাছি যাচ্ছে অনেকে। আচ্ছা, দেখো, ছায়া সরকার কি সেটা তোমাদেরকে বোঝায়। প্রথম কথা হচ্ছে, ছায়া মন্ত্রিসভা হচ্ছে বিরোধী দল, ঠিক আছে? এটা আমাদের দেশেও যেটা হচ্ছে আহ সংসদে যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ যাদের গরিষ্ঠতা যাদের থাকে, তারা হচ্ছে বিরোধী দল। এবং এই বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার, অর্থাৎ সরকারের অবর্তমানে তারা, মানে সরকার পরিচালনা করতে পারে, মানে হচ্ছে মূল সরকারের অবর্তমানে। এবং তারা সকল নীতি পর্যবেক্ষণ করা, বিকল্প নীতি প্রণয়ন করা, এসব করতে পারে। এবং এই থিওরিটা আসছে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এর জন্য এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। তো ছায়া মন্ত্রিসভা কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেখানে অবশ্যই ছায়া মন্ত্রিসভা বা হচ্ছে বিরোধী দল যারা থাকবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, খুবই আলোচিত হচ্ছে এখন। এর জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসেবে মনে করি। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন দেখি আমরা। কোন অর্থনীতিতে ব্যক্তিগত ও সরকারি উভয় খাত সহ অবস্থান করে? কোন অর্থনীতিতে ব্যক্তিগত ও সরকারি উভয় খাত সহ অবস্থান করে? আচ্ছা, এটা উত্তর করার চেষ্টা করো একটু। কোন অর্থনীতিতে ব্যক্তিগত এবং সরকারি উভয় খাত সহ অবস্থান করে? এখনো উত্তর করনি? তোমরা হচ্ছে দেখছো এখনো, এবং আমরা যারা দেখছি জুমে আমাদের সাথে যারা যুক্ত আছো, আমাদের নিয়মিত শিক্ষার্থী সুমাইয়া, সিয়াম, তোমরা বলছো মিশ্র। এবং যারা ফেসবুক থেকে কমেন্ট করছো তারাও বলছো মিশ্র। হ্যাঁ, সঠিক উত্তর মিশ্র। এটা খুব বেশি কঠিন কোশ্চেনও না। অর্থাৎ মিশ্র অর্থনীতিতে এখানে সরকারি খাত থাকে, বেসরকারি খাত থাকে, অর্থাৎ
সরকারি খাত বেসরকারি খাতের মিশ্র অবস্থানই হচ্ছে মিশ্র অর্থনীতি। বিষয়টা সহজ। আচ্ছা, আবার 21-এর এ বলছো, যে এ বলছো সে সঠিক উত্তরটা দেখে নাও। উত্তর এ না, উত্তর হচ্ছে সি। উত্তর এ না, উত্তর হচ্ছে সি। আচ্ছা, এবার আসি আমরা 22 নম্বর কোশ্চেনে। সম্পদের স্বল্পতা অর্থনীতির কোন ধারণার জন্ম দেয়? সম্পদের স্বল্পতা অর্থনীতির কোন ধারণার জন্ম দেয়? চাহিদা, যোগান, নির্বাচন নাকি বিনিময়? মুশফিক বিন জয়নাল, তুমি বলছো বাংলাদেশ মিশ্র অর্থনীতির দেশ। হ্যাঁ, বাংলাদেশ মিশ্র অর্থনীতির দেশ। স্যার, কুবিতে মৌলিক জিকের জন্য কোন চারটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ? মৌলিক জিকের জন্য আমি বলবো আইসিটি নাম্বার 1, দেন ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি। এই চারটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এই চারটা একটু বেশি দেখো। আইসিটি, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, এই চারটা মানে বেশি গুরুত্বপূর্ণ। আর এর বাইরেও হচ্ছে সমাজ বিজ্ঞান থেকে কিছু কোশ্চেনও আসতে পারে, যুক্তিবিদ্যা থেকে আসতে পারে, তারপর হচ্ছে ইসলামের ইতিহাস থেকে আসতে পারে। এগুলা, এই 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 তিনটা চারটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, বাট আসবে। আর প্রথম যে চারটা বললাম ওই চারটা একটু বেশি গুরুত্বপূর্ণ। 22-এর সি বলছো যে সম্পদের স্বল্পতা অর্থনীতির কোন ধারণার জন্ম দেয়? হচ্ছে নির্বাচন। হ্যাঁ, যারা অর্থনীতি পড়েছো সহজে উত্তর করতে পেরেছো, এবং যারা পারোনি তাদেরকে বলি যে সম্পদ যখন স্বল্প থাকে তখন হচ্ছে আমরা একই সাথে আমাদের সব চাহিদা পূরণ করতে পারি না। তখন আমরা যেটা করি, আমাদের যেই চাহিদাটা অধিক গুরুত্বপূর্ণ, মানে পূরণ করতেই হবে, সেটা নির্বাচন করি। এর জন্য সম্পদের স্বল্পতা, এটার ফলেই নির্বাচন ধারণা জন্ম হয়। ওকে। 19 সালেও বলেছিল মৌলিক জিকে থেকে প্রশ্ন করবে, কিন্তু 40টা করে নাই। এখন এটা বিশ্ববিদ্যালয় নিজেদের এখতিয়ার, তারা এক কথা বলে অন্য কাজ করতেও পারেন, এটা তাদের বিষয়। আইসিটি কই থেকে আইলো আবার? আচ্ছা, আইসিটি অবশ্যই অবশ্যই, এটা আইসিটি গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, ওকে। 23 নম্বর দেখি, চাহিদা ভিত্তিতে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? চাহিদা ভিত্তিতে দাম এবং চাহিদার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? চাহিদা ভিত্তি তোমরা নিশ্চয়ই জানো যারা অর্থনীতি পড়েছো, এবং অর্থনীতি যারা পড়োনি তারাও মনে হয় মৌলিক জিকে পড়ার পারপাসে তোমরা কিছুটা দেখেছো বা কিছুটা বলছো। আচ্ছা, তো চাহিদা ভিত্তিটা কেমন? আমরা জানি যে হচ্ছে কোনো দ্রব্যের বা কোনো বস্তুর যদি দাম বাড়ে, দাম হচ্ছে যদি বৃদ্ধি পায়, তাহলে কি হয়? দাম যদি বৃদ্ধি পায় তাহলে তার চাহিদাটা কমে যায়, চাহিদা হ্রাস পায়, চাহিদা কমে। আচ্ছা, আর যদি দাম হ্রাস পায় তাহলে কি হয়? চাহিদা বাড়ে, চাহিদা বাড়ে। তাহলে বিষয়টা দেখো তো, মানে এটা বৃদ্ধি পাইলে এটা কমে যাচ্ছে, আর এটা কমে গেলে এটা বাড়তেছে। মানে বিষয়টা কি হচ্ছে, মানে পুরা উল্টা না, বিপরীতমুখী একটা সম্পর্ক না দুইটার মধ্যে? তাহলে এই যে দুইটার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ককে আমরা কি বলি? ঋণাত্মক সম্পর্ক। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, তাহলে এটা তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, এখানে কাউকেই ভুল উত্তর দেখছি না। শুধু একজন বলছো ধনাত্মক, তুমি একটু দেখে নাও, বিষয়টা ধনাত্মক না, এটা হবে হচ্ছে ঋণাত্মক। ওকে, মানে দেখো, এটা বৃদ্ধি পেলে এটা কমে যাচ্ছে, এটা কমে গেলে এটা বেড়ে যাচ্ছে, তার মানে দুইটার মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক। 24 নম্বর কোশ্চেন, ভারসাম্য দামে চাহিদা ও যোগানের পরিমাণ কেমন থাকে? ভারসাম্য দামে চাহিদা এবং যোগান কেমন থাকে? ভারসাম্য দামটা কি? মানে বাজারে যখন কোনো কিছুর যোগান হচ্ছে, আমি ধরলাম যে এটা একটা কার্ভ, ধরো হচ্ছে বাজারে কোনো কিছুর যোগান হচ্ছে, এমন দাম বৃদ্ধির সাথে সাথে যোগান বৃদ্ধি পাচ্ছে, এবং দাম বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে? চাহিদা কমে যাচ্ছে কোনো কিছুর। তো এই যে যেই বিন্দুতে গিয়ে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এবং এইখানে যতটুকু পরিমাণে ভারসাম্য আসে এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ, এবং এটা হচ্ছে ভারসাম্য দাম বা ভারসাম্য প্রাইস। ওকে, তো এখানে গিয়ে হচ্ছে ভারসাম্যের পরিমাণ কেমন হয়? অসমান, কম, বেশি নাকি সমান? মানে হচ্ছে চাহিদা এবং যোগান মানে এই বিন্দুতে গিয়ে কেমন হয়? এই বিন্দু দেখেই বুঝতে পারতেছো নিশ্চয় সমান হয়। তোমরা সবাই সমান উত্তর করে ফেলেছো, এখানে আমি চিত্র আঁকার পরে তোমরা বুঝে ফেলেছো যে অবশ্যই সমান হবে। আচ্ছা, যারা জমি উত্তর করছো তোমাদের উত্তর একদমই ঠিক আছে। তোমরা বেশ ভালো উত্তর করছো যত দূর দেখেছি, ভুল উত্তর হওয়ার সম্ভাবনা খুবই কম।
25 নম্বর কোশ্চেন, কোন বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান? কোন বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান? পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার, মনোপসনি বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া বাজার। কোন বাজারে? কোন বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান? আচ্ছা, 25-এর ক নম্বর উত্তর বলছো তোমরা সবাই, বলছো পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। যারা জুম থেকে উত্তর করছো সবাই 25-এর ক বলেছো, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। কেউই অন্য কোনো উত্তর করনি, তার মানে আমরা বুঝতে পারছি যে তোমরা সবাই সঠিক উত্তরই দিয়েছো। পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এই বাজারে কি হয়, ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকে, মানে কোনো লিমিটেড না যে 2 জন 4 জন 10 জন বা সীমিত সংখ্যক, এমন হয় না, অসংখ্য থাকে। আচ্ছা, 25টা কোশ্চেন আমরা হচ্ছে সমাধান করেছি, তার মানে আমরা অলমোস্ট, অলমোস্ট না, হাফ ওয়ে ডান, অর্ধেক আমরা শেষ করে ফেলেছি, বাকি অর্ধেক এখনো ইয়েট টু কাম। ওকে। আহ 26 নম্বর, ভূত্বকের প্রধান উপাদান কোনটি? অর্থাৎ আমরা যে মাটিতে হাঁটি, এই মাটির প্রধান উপাদান কোনটি? মনে তো হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা। মনে তো হচ্ছে কেন? মনে তো হচ্ছে কেন? পূর্ণাঙ্গ প্রতিযোগিতায় সঠিক উত্তর। আমরা যে মাটিতে হাঁটি, অর্থাৎ আমাদের যে ভূত্বক পৃথিবী পৃষ্ঠের, তার মূল উপাদান কোনটি? ইকোনমিক্সের প্রশ্নগুলো একটু সহজ হয়ে গেছে। সহজ কোশ্চেনই তো আসে, আমি তো দেখি না যে কোনো বিশ্ববিদ্যালয়ে খুব বেশি কঠিন কোশ্চেন করে। এমন কোশ্চেনই আসে পরীক্ষাতে, তোমরা দেখবা এমনই। একটু জাস্ট চিন্তা ভাবনা করে উত্তর দিও, দেখো যে তোমরা সবগুলোই পারবা। এখন দেখো, তোমরা এখন ক্লাস যে আমি করতেছো, আমি শিওর যে তোমরা 80% অর মোর দ্যান 80%, 90 or 92% স্টুডেন্ট রিল্যাক্সে শুয়ে শুয়ে ফোনটা হাতে নিয়ে ক্লাস করতেছো, আমি জানি, একদম শিওর। তো এখন দেখো, তোমাদের কোনো মেন্টাল স্ট্রেস নেই, একদমই স্ট্রেস ফ্রি ভাবে তুমি উত্তরগুলো করতেছো। যে কারণে দেখো তুমি অধিকাংশ উত্তরগুলো পারতেছো, যেগুলো জানো সবগুলাই সঠিক উত্তর দিচ্ছ। বাট পরীক্ষার হলে যেটা হয়, তুমি আননেসেসারিলি অনেক বেশি প্রেসার নাও। হ্যাঁ, যে এই যে পরীক্ষার হল, অনেকে পরীক্ষা দিচ্ছে, এতজন টিচার রুমে, এটা সেটা, টাইম চলে যাচ্ছে, এটা ওটা, এই এত কিছু ভাবতে গিয়েই তুমি অনেক জানা প্রশ্নের উত্তর ভুল করো, ঠিকঠাক দাগিয়ে আসতে পারো না। এভাবে তোমার চান্সটা পাওয়া একটু কষ্ট হয়ে যায়। তো পরীক্ষার হলে স্ট্রেস ফ্রি থেকেও দেখো যে ওখানকার কোশ্চেন গুলো সহজ ছিল, কঠিন ছিল না। তাহলে ভূত্বকের প্রধান উপাদান কি? তোমরা সবাই উত্তর করছো সি। বসে বসে ক্লাস করতেছি, তাহলে তুমি হচ্ছে ওই 10 or 15%-এর মধ্যে, বাকিরা সবাই রিল্যাক্সে শুয়ে শুয়ে ক্লাস দেখতেছে। 26-এর সি বলেছো, 26-এর ক বলেছো। উম যারা জুমে যুক্ত হয়েছো তারা হচ্ছে আহ ক বলেছো এবং গ বলেছো। অর্থাৎ দুইটা দুইটা উত্তর পেয়েছি তোমাদের কাছ থেকে। ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম সবার ঊর্ধ্বের স্তর হচ্ছে সিয়াল স্তর, SI, এটা হচ্ছে সিলিকন, এবং Al হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি কারেক্ট আনসার। আচ্ছা, আহ 27 নম্বর দেখি, এল নিনো কোন মহাসাগরে দেখা যায়? এল নিনো কোন মহাসাগরে দেখা যায়? এল নিনো কোন মহাসাগরে দেখা যায়? আচ্ছা, দেখো, সমুদ্র স্রোতের যে একটা বছরের বা একটা নির্দিষ্ট সময়ের, 2 বছর থেকে 8 বছর পর্যন্ত হতে পারে, এটা 1 বছরের মধ্যেই না, আহ, যে একটা নিয়মিত যে একটা পরিবর্তন ঘটে, এর ফলে দুই ধরনের প্রাকৃতিক পর্যায় দেখা যায়, একটা হচ্ছে উষ্ণ আর একটা হচ্ছে শীতল। আচ্ছা, তো এল নিনো হচ্ছে সেই উষ্ণ পর্যায়, এটা হচ্ছে উষ্ণ পর্যায়, এবং লা নিনো যেটা, সেটা হচ্ছে শীতল পর্যায়। তো এটা কোথায় দেখা যায়? তোমরা সবাই বলছো যে হচ্ছে ক, আবার কেউ বলছো গ। উম সঠিক উত্তর হচ্ছে ক। মনে হয় কয়েকজন উত্তর দিলে বাকিদের জন্য খুব বেশি সহজ হয়ে যায়, বাকিরা সবাই তার আশেপাশে উত্তর করে। সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে এল নিনো বা হচ্ছে এই সমুদ্র স্রোতের যে পর্যায়টা, সেটা উষ্ণ পর্যায়ে যখন থাকে সেটা দেখা যায়। 28 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা, লোহা, তামা, নাকি প্রাকৃতিক গ্যাস? পড়ার টেবিলে বসে হাতে ফোন সামনে বই নিয়ে ক্লাস করতেছি, বা খুবই খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা, লোহা, তামা, প্রাকৃতিক গ্যাস? আচ্ছা, কয়লা বলছো, প্রাকৃতিক গ্যাস বলছো,
কেউ কেউ লোহা বলতে পারো, কেউ কেউ তামা বলতে পারো, দেখো তোমাদের ইচ্ছা যেটা মনে হয়। আচ্ছা, দুই রকম উত্তর পেয়েছি এখনো পর্যন্ত। আচ্ছা, তবে এখনো পর্যন্ত যারা উত্তর করেছো সবাই প্রায় 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 বলছো প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা নয়। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং এই প্রাকৃতিক গ্যাসের যে ফিল্ড গুলো আছে বাংলাদেশের, সেখান থেকে তোমার পেট্রোলিয়াম উৎপাদন করা হচ্ছে, যদিও সংখ্যায় পরিমাণে খুবই কম। কিন্তু এগুলা আমাদের জন্য আশার বাণী যে একসময় হয়তো বাংলাদেশ থেকে বেশ অধিক পরিমাণে পেট্রোলিয়াম উৎপাদন করা হবে। আচ্ছা, এবার দেখি 29 নম্বর। আহ জনসংখ্যা ঘনত্ব পরিমাপের একক কি? জনসংখ্যা ঘনত্ব পরিমাপের একক কি? জন ডিভাইডেড বাই বর্গ কিলোমিটার, জন ডিভাইডেড বাই বর্গ মিটার, জন ডিভাইডেড বাই একর, জন ডিভাইডেড বাই বর্গ মাইল। কোনটা? মানে আমরা কিভাবে হিসাব করি জনসংখ্যার ঘনত্ব? প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে সেটা, নাকি বর্গ মিটারে সেটা, নাকি 1 একর জায়গাতে কতজন বসবাস করে সেটা, নাকি 1 বর্গ মাইলে কতজন বসবাস করে সেটা? আমরা কিভাবে জনসংখ্যার পরিমাপটা হিসাব করি? এটা 29 নম্বর। 29 নম্বরের উত্তর বলছো ক, জন বাই বর্গ কিলোমিটার। তোমাদের উত্তর একদমই ঠিক আছে। যারা জুমে এবং ফেসবুকে যেখান থেকে উত্তর করেছো, তোমাদের সবার উত্তরই ঠিক আছে। জন বাই বর্গ কিলোমিটার, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে সেটাই আমরা হিসাব করে থাকি জনসংখ্যার ঘনত্বের ক্ষেত্রে। 30 নম্বর কোশ্চেন, সুনামি সৃষ্টির প্রধান কারণ কোনটি? সুনামি সৃষ্টির প্রধান কারণ কোনটি? ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরি নাকি জোয়ার ভাটা? সুনামি সৃষ্টির প্রধান কারণ কোনটি? ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরি নাকি জোয়ার ভাটা? 30 নম্বর কোশ্চেনের উত্তর একটু দেওয়ার চেষ্টা করো, আশা করি কঠিন হবে না, চিন্তা ভাবনা করলেই উত্তর করতে পারবে। ভাইয়া, যে সময় আছে তাতেই গুচ্ছে ভালো করার উপায় বললে ভালো হয়। গতকাল গুচ্ছের একটা লাইভ সেশন হয়েছে। তোমাদের আশরাফুল আলম সাগর স্যার ক্লাসটা নিয়েছেন, তো সেইখানে আশা করি সমাধান হয়ে যাওয়ার কথা। তারপরে যদি কিছু বলতে হয়, আমি বলবো যে যে টপিকগুলো থেকে অবশ্যই কোশ্চেন হয়, তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখো, যে টপিকগুলো থেকে অবশ্যই কোশ্চেন হয় সেগুলা পড়ো। মানে এখন তো তুমি চাইলেই সবকিছু পড়তে পারবে না, আর আশা করি সবকিছু পড়াও আছে, এমন না যে কিছুই পড়া নাই। যে টপিকগুলো থেকে সবসময় কোশ্চেন হয় সেগুলো পড়ো, তাইলে দেখবা যে তুমি কমন পাবে ইনশাল্লাহ। 60% প্লাস মার্ক তুমি অবশ্যই পাবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে। আর বাকি 60 to 70% কোশ্চেনের মধ্যে হয়ে যাবে, আর বাকি 30% মতো কোশ্চেন হতে পারে যেগুলো একটু ডিপ টপিক বা একটু বেশি লেখাপড়া করতে হয়। এমন টপিক থেকে সর্বোচ্চ 30% কোশ্চেন আসবে, বাকি 70% ধরে নাও যে কমন টপিক গুলো, যেগুলো কমন ইম্পর্টেন্ট টপিক তার মধ্যে হবে, সেগুলো একটু বেশি বেশি পড়ো। আচ্ছা, সুনামি সৃষ্টির প্রধান কারণ তোমরা বলছো যে, কেউ বলছো এ, কেউ বলছো বি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এই দুইটার মধ্যে বলছো। আর আগ্নেয়গিরি, জোয়ার ভাটা কেউ বলো নাই। কোনটা হবে? সুনামি সৃষ্টির প্রধান কারণ কোনটি, এ নাকি বি? সঠিক উত্তর হচ্ছে বি, ভূমিকম্প হচ্ছে সুনামি সৃষ্টির প্রধান কারণ। হ্যাঁ, আচ্ছা, এ বলেছো সেটা হয়নি সঠিক উত্তর, যারা বি বলেছো একদমই ঠিক আছে। ওকে, 31 নম্বর কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে অপশনে দেওয়া অশোক, বিন্দুসার, কনিষ্ক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য। কোনটা সঠিক উত্তর? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশোক, বিন্দুসার, কনিষ্ক অর চন্দ্রগুপ্ত মৌর্য। কোনটা সঠিক উত্তর? কেউ বলছো অশোক, কেউ বলছো চন্দ্রগুপ্ত। 31 নম্বরে দুই ধরনের উত্তর পেয়েছি এখন পর্যন্ত। বাকিদের উত্তরের জন্য এখনো প্রত্যাশা করছি। জুমেও দুই ধরনের উত্তর পেয়েছি, ফেসবুকেও দুই ধরনের উত্তর পেয়েছি। বাকিরা চাইলে বাকি দুইটা অপশনও চুজ করতে পারো, বা এই দুইটার মধ্যে যে কোনো একটা বলতে পারো। আচ্ছা, দুইটাতেই মোটামুটি মানুষের কনফিডেন্স আছে দেখছি। বাহ, বেশ ভালো। তবে এখন মনে হচ্ছে যে অপশন ডি তে বেশি ভোট পড়ে গেছে। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রতি মানুষজনের প্রত্যাশা খুব বেশি। কে বলছে জানি না, স্কিপ। আচ্ছা, তো যারা স্কিপ করছো তারা তো উত্তর দিতে পারলে না, আর যারা এ বলছো তারা ভুল বলছো, আর যারা ডি বলছো তারা ঠিক বলছো। চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, 32 নম্বর কোশ্চেন দেখি, বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়? বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়? অপশনে দেখো দেওয়া আছে 1905, 1911, 1919 নাকি 1946। কত সালে, কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, মানে বঙ্গভঙ্গ থামিয়ে দেওয়া হয়? বঙ্গভঙ্গটা কি? যে গ্রেটার বাংলা প্রদেশ বা বেঙ্গল প্রদেশ, এই প্রদেশটাকে দুইটা ভাগে ভাগ করা, কারণ এটা সাইজ এত বড় ছিল যে একজন ভাইসরয়ের পক্ষে এত বড় প্রভিন্স বা প্রদেশ শাসন করা অলমোস্ট ইম্পসিবল ছিল, যার জন্য ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দুইটা পার্টে ভাগ করা হয়। এবং সেটা কয়েক বছর পরে গিয়ে আবার রদ করে দেওয়া হয়, মানে থামিয়ে দেওয়া হয় সে ভাগটা। সেটা কত সালে থামিয়ে দেওয়া হয়? দুই একজন বাদে সবাই বলছো খ, আর যারা ক বলছো তাদের জন্য বলি যে 1905 সালে যেটা হয় সেটা হচ্ছে কার্যকর করা হয়, বঙ্গভঙ্গ কার্যকর করা হয়, আর 1911 সালে সেটা থামিয়ে দেওয়া হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1911, বি কারেক্ট আনসার। যারা জুমে যুক্ত আছো তারা সবাই বি বলেছো, 1911 বলেছো। 33 নম্বর কোশ্চেন দেখি, ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ব পাকিস্তান মানে তো বুঝছো বর্তমান যে বাংলাদেশ, এটা, এটার মুখ্যমন্ত্রী কে ছিলেন সেই সময়? নুরুল আমিন বলছো। আহ আহ বি বি বলছো, অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ডি বলছো, বি বলছো। বাকিরা 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 প্লিজ একটু হচ্ছে, প্লিজ ভাইয়া আটকাই যাইয়েন না। আচ্ছা, আটকাই যায় বলতে কি, মানে কথা বলতে বলতে থেমে যাব না নাকি হচ্ছে কোনটা কি বলছো? আচ্ছা, নুরুল আমিন বলছো এবং কয়েকজন বলেছো খাজা নাজিম উদ্দিন বলেছো, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছো। আহ কেউই এখনো আতাউর রহমান খানকে চুজ করনি, বাকি তিনজনের নাম বলেছো। আচ্ছা, নুরুল আমিন এটা তোমাদের বাংলা বইতেও আছে, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বাংলা বই পড়ো তাহলে দেখবা বাংলা বইতে ওই কথাটা বলা আছে। সঠিক উত্তর হচ্ছে নুরুল আমিন। আচ্ছা, এই নুরুল আমিনের বাসা কোথায় কেউ বলতে পারবা? এনার বাসা কোথায়? এনার বাসা হচ্ছে ময়মনসিং। ঠিক আছে, এনার বাসা হচ্ছে ময়মনসিং, এবং তিনি ছিলেন হচ্ছে ওই সময়কার ইস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার। আচ্ছা, আর এন্টায়ার পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে খাজা নাজিম উদ্দিন। এন্টায়ার পাকিস্তানের তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। আচ্ছা, তো এই খাজা নাজিম উদ্দিনের বাসা কোথায় কেউ বলতে পারবা? মানে ওই সময় তো এন্টায়ার পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন খাজা নাজিম উদ্দিন, আর ইস্ট পাকিস্তানের ছিলেন হচ্ছে নুরুল আমিন। উম উম, খাজা নাজিম উদ্দিনের বাসা কোথায় কেউ জানো না? এটা কোনো কথা হলো? খাজা নাজিম উদ্দিনের বাসা কোথায় চিনো না? তোমাদের তো মানে বাংলাদেশ থেকে বাহির করে দেওয়া দরকার এক কথায়। খাজা নাজিম উদ্দিনের বাসা হচ্ছে ঢাকাতে। তোমরা তো নিশ্চয়ই হচ্ছে ঢাকার নবাব পরিবারের নাম শুনেছো, তাই না? তো ঢাকার যে নবাব পরিবারটা ছিল তারা ছিল মূলত খাজা বংশ। ঠিক আছে, খাজা বংশ। তো খাজা নাজিম উদ্দিন হচ্ছে ঢাকা নবাব পরিবারের ছেলে। এবং আহ তাহলে দেখো, একবার কল্পনা করো, 1952 ইস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার, তার বাসা ইস্ট পাকিস্তানে। এন্টার পাকিস্তানের প্রাইম মিনিস্টার, তার বাসা ইস্ট পাকিস্তানে। অর্থাৎ ওই সময় হচ্ছে ইস্ট পাকিস্তান থেকেই মূলত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান ছিলেন, তারাই হচ্ছে শাসন করতেন এক প্রকার। আচ্ছা, আহ আমলাতন্ত্রের মারপ্যাচে নুরুল আমিন বুঝতেই পারছেন না, এটা বলেছিলেন বাকশাল মুজিব। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, একবার কল্পনা করো যে আমরা সারা জীবন যে 1952 ভাষা আন্দোলনের জন্য পাকিস্তানকে গালি দিচ্ছি গালি দিচ্ছি গালি দিচ্ছি, তো ওই সময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার, ইস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার সবাই তো আমরাই ছিলাম, অথচ দোষ সব আরেকজনের। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, এখানে একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন থেকে যদি কোশ্চেন হয় এগুলো খেয়াল রাখতে হবে তোমাদেরকে। দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ মারা গেছেন কত সালে কেউ জানো? মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে মারা গেছেন? মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু মারা গেছেন 1948 সালে। ঠিক আছে, আর ভাষা আন্দোলন হয়েছে কত সালে? 1900
52 সালে, অর্থাৎ ওই সময় মোহাম্মদ আলী জিন্নাহ বেঁচে ছিলেন না। এবং যতদিন মোহাম্মদ আলী জিন্নাহ বেঁচে ছিলেন কেউ ভাষা নিয়ে কোনো আন্দোলন করেনি, কোনো আন্দোলন হয়নি কেউ। আর এবং হচ্ছে তিনি যে বলেছিলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এই কথা নিয়ে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এভিডেন্সও নাই যে কথা তিনি বলছেন। এমনিতে ওই এক প্রকার লোক মুখে প্রচলিত কথা মতোই হয়ে গেছে, যেসব বইপত্র আছে এগুলাও খুব কম্প্রিহেন্সিভ বইপত্রে এইসব তথ্য নাই, ছোট মানের বইপত্রে আছে। এবং যদি তিনি বলেও থাকেন তো ওই একবারই বলছেন, তারপরে কখনো বলেননি। এবং তারপর ভাষা আন্দোলন হয়েছে আরো 4 বছর পরে গিয়ে, মানে ভাষার প্রশ্ন আসছে আরো পরে 4 বছর চলে যাওয়ার পরে। এবং সেই সময় যারা পাকিস্তানের ক্ষমতায় ছিলেন সবাই হচ্ছে এই এই বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশেরই সন্তান। নুরুল আমিন ময়মনসিংহের ছেলে, এবং খাজা নাজিমুদ্দিন ঢাকার ছেলে। ঢাকার ছেলে বলা যায় না, তারা ছেলে না, তারা পুরুষ। হ্যাঁ, তারা বীর পুরুষ, এবং তারা হচ্ছে গুলি করার আদেশ তারাই দিয়েছেন, দোষ সব হচ্ছে পাকিস্তানিদের। ঠিক আছে, আচ্ছা। চলুক ইতিহাস এভাবেই। এর জন্য হচ্ছে ইতিহাসকে বলে খুবই সুইঙ্গিং সাবজেক্ট। হ্যাঁ, সুইং বোঝো, মানে দোদুল্যমান, মানে যেটা খুবই দোলাদুলি করে, এক এক সময় এক এক দিকে দোল নেয়, একই ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন দিকে দোল নেয়, এটাই হচ্ছে কথা। আচ্ছা, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে, তিতুমির, ক্ষুদিরাম বসু নাকি সূর্য সেন? আচ্ছা, কোনটা সঠিক উত্তর এখানে? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে, তিতুমির, ক্ষুদিরাম বসু, সূর্য সেন। বলছো 34-এর খ, তিতুমির বলছো, মঙ্গল পাণ্ডে বলছো, ক্ষুদিরাম বসু বলছো। আচ্ছা, তিনটা পেয়েছি, মঙ্গল পাণ্ডে পেয়েছি, তিতুমির পেয়েছি, ক্ষুদিরাম বসু পেয়েছি, সূর্য সেন পাইনি। বাকি কেউ চাইলে সূর্য সেন চুজ করতে পারো। তাহলে কি কায়েদে আজম জিন্নাহ ভালো ছিল? হুম। কায়েদে আজম শব্দের অর্থ কি? কায়েদে আজম, কায়েদে আজম, কায়েদে আজম। আজম শব্দের অর্থ কি? বড়, তাই না? আজম শব্দের অর্থ হচ্ছে বড়। কায়েদ শব্দের অর্থ নেতা, বড় নেতা। তো যিনি খারাপ মানুষ তিনি বড় নেতা হন কিভাবে? কন্ট্রোভার্সি আছে, অনেকে বিভিন্নভাবে চিন্তা করতে পারে, এটা কন্ট্রোভার্সিয়াল ক্লাস না, সেখানে না যায়। বাট যদি তিনি খারাপ মানুষ হন তাহলে বড় নেতা হন কিভাবে? এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, নিজেরা ভর্তি ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে নিজেরা চিন্তা ভাবনা করবা। আচ্ছা। আহ, এখন হচ্ছে তোমরা যা উত্তর করেছো তার মধ্যে দেখতেছি যে মঙ্গল পাণ্ডে এগিয়ে, এবং ক্ষুদিরাম বসু, তিতুমির, মঙ্গল পাণ্ডের মধ্যে দেখছি অনেক অনেক কনফিউশন আছে। সঠিক উত্তর হচ্ছে মঙ্গল পাণ্ডে। ওকে, তাহলে 34-এ সঠিক উত্তর হচ্ছে এ, মঙ্গল পাণ্ডে। আচ্ছা, এবার আসি 35 নম্বর। ঐতিহাসিক 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়েছিল? ঐতিহাসিক 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়েছিল? ঐতিহাসিক 6 দফা দাবি লাহোরে। আচ্ছা, লাহোরে উত্থাপিত হয়েছিল। আর 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 কোনো কিছু? করাচি। ওকে, করাচি, লাহোর, আর আর কেউ কিছু উত্তর করছো না? সবাই চুপচাপ কেন? এটা কি কঠিন মনে হচ্ছে? সহজ কোশ্চেন। হ্যাঁ, সবাই লাহোর বলছো এখন, লাহোর ছাড়া আর কোনো শহর নাই। সঠিক উত্তর হচ্ছে লাহোর। হ্যাঁ, লাহোরে উত্থাপিত হয়েছিল। ওকে, সঠিক উত্তর অপশন বি। এটা সহজ কোশ্চেন, এটা মনে হয় ক্লাস 6-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকেই তোমরা পড়ে ফেলেছো। তারপর 7, 8, 9, 10, 11, 12 অনেক ক্লাস। আচ্ছা, সমাজবিজ্ঞানের অগাস্ট কোথ, মার্কস ওয়েবার। এটা আসবে কি ভাইয়া? উম, আসতে পারে, নাও পারে, অনেক কিছু হতে পারে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, মানে বিষয়টা হয়ে গেছে এমন। হবে কি হবে না সেটাই প্রশ্ন। আচ্ছা, সমাজবিজ্ঞানের জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়? কার্ল মার্কস, এমিল ডুরখেইম, অগাস্ট কোত, ম্যাক্স ওয়েবার। কাকে বিবেচনা করা হয়? আচ্ছা, 36 নম্বর, তোমরা হচ্ছে আহ সবাই মোটামুটি সি বলছো। বাহ, বেশ ভালো স্টুডেন্ট তোমরা। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত, এটা তো অনেকেই জানো। সঠিক উত্তর তাহলে অপশন সি, অগাস্ট কোত। কেউই কোনো উত্তর করনি, সবাই সঠিক উত্তর দিয়েছে অগাস্ট কোত। ওকে, ফাইন।
37 নম্বর কোশ্চেন দেখি, সংস্কৃতি কি? সংস্কৃতি কি? এবার ভেবেচিন্তে উত্তর করতে হবে, বিভিন্ন রকম উত্তর আসতে পারে। এটা খুবই সাবজেক্টিভ কোশ্চেন। সাবজেক্টিভ বোঝো, মানে এক একজন এক একভাবে চিন্তা করবে। মানে একটা কথা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে সাবজেক্টিভ। মানে অবজেক্টিভ হচ্ছে যেটার অন্য কোনো মতামত দেওয়ার সুযোগ নাই, একটাই উত্তর। আর সাবজেক্টিভ মানে যেটাতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মতামত দিতে পারেন এমন। তো এটা খুবই সাবজেক্টিভ, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বলতে পারেন, বাট এটা কোশ্চেন হচ্ছে অবজেক্টিভ, মানে তোমাকে একটাই চুজ করতে হবে। আচ্ছা, এখানে অপশন দেওয়া হচ্ছে মানুষের বংশগতি, মানুষের অর্জিত অভ্যাস ও জ্ঞান, ভৌগোলিক পরিবেশ, রাজনৈতিক মতাদর্শ। কোনটা সঠিক উত্তর? চিল্লায় চিল্লায় বলতেছো খ, কেউ কেউ চিল্লায় চিল্লায় বলতেছো গ। তাহলে আমি কোনটা নিব সঠিক উত্তর বলো তো? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, মানুষের অর্জিত অভ্যাস ও জ্ঞান। তাহলে যারা চিল্লায় চিল্লায় খ উত্তর বলেছো, তোমাদের উত্তর ঠিক আছে। আর যারা আস্তে আস্তে গ বলেছো তোমাদেরও ভুল, যারা চিল্লায় চিল্লায় গ বলেছো তাদেরও উত্তর ভুল। আচ্ছা, এবার চলে যায় 38 নম্বর কোশ্চেনে। শ্রেণী সংগ্রাম ক্লাস স্ট্রাগল তত্ত্বের প্রবক্তা কে? অগাস্ট কোত, এমিল ডুরখেইম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার। কোনটা সঠিক উত্তর? শ্রেণী সংগ্রাম ক্লাস স্ট্রাগল তত্ত্বের প্রবক্তা কে? অগাস্ট কোত, এমিল ডুরখেইম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার। আচ্ছা, ভাই আপনার নাম কি? আরে ভাই, তুমি ক্লাস করতে আসছো, আমার নাম জানো না? মানে এটা কোনো কথা হলো? আচ্ছা, কেউ একজন আমার নামটা মোহাম্মদ আসিফ সরকার আসিফকে একটু জানিয়ে দিবেন প্লিজ, নাকি আমি জানিয়ে দিব? তোমরা বিভিন্ন রকম উত্তর করছো, আমি এটা উত্তর দেখছি যে কার্ল মার্কস। চিল্লাই চিল্লাই বলতেছো গ, কেউ বলতেছো ঘ। অর্থাৎ ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কসের মধ্যে কনফিউশন আছে। আচ্ছা, আমার নাম হচ্ছে আতিকুর রহমান। আমি লিখে দিই তাহলে এখানে। অপশন হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আর আমার নামটা হচ্ছে আতিকুর রহমান, এটাও আমি তোমাদের অপশন হিসেবে দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, আমার নামটাও জানলা, একটা অপশনও বেড়ে গেল। এবার তোমরা যেহেতু বিভিন্ন রকম উত্তর দিচ্ছ, চাইলে তোমরা অপশন ইও হচ্ছে কারেক্ট হিসেবে নিতে পারো। হ্যাঁ, আমার নাম হচ্ছে আতিকুর রহমান, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, 3য় বর্ষে। আচ্ছা, আশা করি আসিফ সরকার আপনি চিনতে পেরেছেন বা জানতে পেরেছেন বা শুনতে পেরেছেন। ওকে, তাহলে অপশন থেকে এটা মুছে দিই, যেহেতু আপনারা সঠিক উত্তর দিয়ে ফেলেছেন সবাই। সঠিক উত্তর হচ্ছে কার্ল মার্কস। তো যেহেতু সঠিক উত্তর চলে গেছে, তাহলে আমার নামটা দিয়ে আর আহ, আপনাদেরকে কনফিউজড করছি না। আচ্ছা, ওকে। আচ্ছা, আতিকুর রহমান স্যার ক্লাস সংগ্রামের প্রবক্তা না, আমাকে কেউ চুজ করেনি। অপশন ই, শুধুমাত্র কাজী মোসাব্বির সাজিন, শুধু একজন ছাড়া কেউই আর হচ্ছে অপশন ই কে নেয়নি। তার মানে মানে আমার নামটা সঠিক উত্তর না খুব সম্ভবত। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে কার্ল মার্কস, অপশন সি। আচ্ছা, ওকে। বলছো ম্যাক্স ওয়েবার ব্রোকরেটের জনক? ইয়েস, ইয়েস। মেহেরুন্নেসা মেহু, তুমি একদমই সঠিক উত্তর দিয়েছো। আহ ম্যাক্স ওয়েবার হচ্ছেন ব্রোকরেটের জনক, মানে আমলাতন্ত্রের প্রবক্তা। ওকে, সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি? বিদ্যালয়, পরিবার, গণমাধ্যম নাকি খেলার সাথী? কালকের যে লাইভ ক্লাস গেছে গুচ্ছ নিয়ে, এটা কি কোথাও পাবো? অবশ্যই পাবে, আমাদের পেজে যেহেতু এটা লাইভ হয়েছে। পেজ জাস্ট একটু স্ক্রল ডাউন করো, দেখবা যে নিচের দিকে লাইভ ক্লাস পেয়ে যাবে। আচ্ছা, আর যদি না পাও তাহলে আমাদের হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট তুমি যদি হও, তাহলে তো সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে রেকর্ডেড। আর লাইভ তো খুব সম্ভবত একটা নির্দিষ্ট সময় পরে চলে যায় পেজ থেকে, খেয়াল রেখো, থাকতেও পারে। সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি? বিদ্যালয়, পরিবার, গণমাধ্যম নাকি খেলার সাথী? আচ্ছা, তোমরা সবাই সবাই চিল্লাই চিল্লাই বলতেছো খ। তাহলে সঠিক উত্তর হচ্ছে পরিবার। সহজ কোশ্চেন এগুলা, তোমরা পারবে, এগুলা ভুল যাওয়ার কোনো সুযোগ নাই। 40 নম্বর কোশ্চেন দেখি, সোশিওলজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সোসিওলজি মানে ইউএসএ তে উচ্চারণ করে হবে সোসিওলজি, হ্যাঁ। আর আমরা বলি সোশিওলজি, মানে সঠিক উত্তর কিন্তু ওইটা সোসিওলজি। আচ্ছা, সোসিওলজি তাহলে কোন ভাষা থেকে এসেছে? একটু আমেরিকান অ্যাকসেন্টেই বলি, সোসিওলজি কোন ভাষা থেকে এসেছে? এখানে অপশনে দেখো গ্রিক, ল্যাটিন, ইংরেজি ও ফরাসি, জার্মান, স্প্যানিশ, ল্যাটিন ও জার্মান। এবার মনে হয় একটু মাথা তোমাদের গোলাবে। তোমরা অনেকেই বলতেছো খ, ইংরেজি ও ফরাসি। আচ্ছা, ঠিক আছে, একটা উত্তর নিচ্ছি। অনেকে বলছো ক, গ্রিক ও ল্যাটিন। আচ্ছা, দুইটা উত্তর পেয়ে গেছি।
আহ এখনো অনেক উত্তর পাওয়া বাকি, নাকি ক এবং খর মধ্যে থেকে যাবে সবাই? চাইলে আরো উত্তর দিতে পারো। উম, আচ্ছা, জাস্ট একটু কল্পনা করো যে হচ্ছে সোসিওলজি, মানে আমেরিকাতে যেটা বলে আর আমি বলি সোশিওলজি, এটা কোন কোন শব্দ থেকে এসেছে? একটা হচ্ছে সোশিয়াস, ঠিক আছে, সোশিয়াস। আর একটা হচ্ছে লোগোস। এই দুইটা শব্দ থেকে এসেছে। লোগোস শব্দটা হচ্ছে গ্রিক শব্দ, আর সোসিয়াস এই শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ। তাহলে কোনটা হচ্ছে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, গ্রিক ও ল্যাটিন। তাহলে সঠিক উত্তর অপশন এ, বাকি সবগুলো অপশন হচ্ছে ভুল। আচ্ছা, তাহলে যারা এ বলেছিলা, যদিও এর পক্ষে কম লোকই ছিল মনে হচ্ছে, নাকি অনেকেই ছিল? আচ্ছা, ঠিক আছে, এ কারেক্ট আনসার। 41 নম্বর কোশ্চেন, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। এটি কোন ধরনের যুক্তির উদাহরণ? একটু উত্তর করার চেষ্টা করো। সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। কোন ধরনের যুক্তির উদাহরণ? ইতিহাসে এরূপ শব্দগুলো ল্যাটিন আর গ্রিকই হয়। হ্যাঁ, ঠিক বলেছো, ল্যাটিন আর গ্রিক শব্দ থেকেই মূলত ইংরেজি শব্দের উদ্ভব, যে কারণে ইংরেজি শব্দের অধিকাংশই ল্যাটিন এবং গ্রিক থেকে এসেছে। একটা কমন সিস্টেম বলে দিলাম, যে ইংরেজি শব্দের যদি উৎস জিজ্ঞাসা করে, অধিকাংশই হচ্ছে গ্রিক এবং ল্যাটিন ইংরেজি শব্দের। হ্যাঁ, আচ্ছা, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। এটি কোন ধরনের যুক্তির উদাহরণ? আরোহ যুক্তি, উপমা যুক্তি, আরোহ অবরোহ মিশ্রণ, অবরোহ যুক্তি, কোনটা? কোনটা সঠিক উত্তর? অবরোহ বলছো, খ বলছো, উপমা যুক্তি বলছো? এটা হচ্ছে অবরোহ যুক্তি। দেখো, একটা জিনিস বোঝাই, আরোহ মানে কি? কোনো কিছুতে ওঠা, আহরণ করা। আর অবরোহ হচ্ছে কোথা থেকে নামা, নিচে নামা। আচ্ছা, তো দেখো, এখানে বলছে সকল মানুষ মরণশীল, রহিম একজন মানুষ, সুতরাং রহিম মরণশীল। আমি ধরলাম সকল মানুষ এইখানে, আর রহিম হচ্ছে কি, তার ক্ষুদ্র একটা অংশ না? তার ক্ষুদ্র একটা অংশ, তার মানে বড় কিছু থেকে ছোট কিছুতে আসতেছি, মানে বা এই ধরনের যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি। একদম সহজ ভাষায় বোঝাইলাম, কারণ তোমাদের এখন যুক্তিবিদ্যা শিখতে হবে না, জাস্ট পরীক্ষা থেকে আনসার করতে হবে, এতটুকু চিন্তা ভাবনা করতে পারলেই হবে। আচ্ছা, 41 নম্বর তাহলে আশা করি বুঝতে পেরেছো। 42 নম্বর দেখো, যুক্তির প্রধান অংশ কয়টি? যুক্তির প্রধান অংশ কয়টি? এখানে অপশন দেওয়া আছে, দেখো, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, একদমই সহজ ভাবে অপশন দেওয়া। এখন এর মধ্যে জাস্ট একটা সিলেক্ট করো, জাস্ট একটা সিলেক্ট করো হচ্ছে আহ কোনটা সঠিক উত্তর হতে পারে। দুইটি বলছো, তিনটি বলছো, তাহলে আমরা দুইটা উত্তর পেয়ে গেছি, এই দুইটা। চাইলে বাকি দুইটা তোমরা উত্তর বলতে পারো, কোনো সমস্যা নাই। আহ যুক্তির প্রধান অংশ কয়টি? সহজেই তো পেরে যাওয়ার কথা। আচ্ছা, ডি বলছো, ঠিক আছে, ডি ধরলাম। তার মানে চারটি কেউ বলো নাই, বাকি তিনটা তোমরা হচ্ছে দুইটি, তিনটি, পাঁচটি বলেছো, চারটি এখনো কেউ বলো নাই। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? যুক্তির প্রধান অংশ কয়টি? আচ্ছা, যুক্তির অংশ হিসেবে কোনগুলো সেটা দেখি আমরা। আহ প্রথমে আমরা ধরি উদ্দেশ্য, তার মাঝে থাকে একটা সংযোজক, আর একটা হচ্ছে বিদেহ। তাহলে কয়টি হলো? তিনটি, তাই না? কিন্তু উত্তর কি তিনটি হবে? উত্তর তিনটি হবে না, কারণ এখানে বলতেছে প্রধান অংশ কয়টি। সংযোজক প্রধান অংশ না, সংযোজক হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে জাস্ট সংযোগ ঘটায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে দুইটি, সংযোজক প্রধান অংশ না, উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে প্রধান অংশ। তাহলে সঠিক উত্তর অপশন ক, দুইটি। আচ্ছা, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বোঝার কিছু নাই। 43 নম্বর কোশ্চেন, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, এটি কোন প্রকার যুক্তি বাক্যের উদাহরণ? যদি বৃষ্টি হয় মাটি ভিজবে, এটি কোন প্রকার যুক্তি বাক্যের উদাহরণ? নিরপেক্ষ যুক্তি বাক্য, সাপেক্ষ যুক্তি বাক্য, বিশেষ যুক্তি বাক্য, নাকি আহ সামান্য যুক্তি বাক্য? আচ্ছা, সাপেক্ষ বলছো।
সাপেক্ষ, হ্যাঁ একদমই সঠিক উত্তর। সাপেক্ষ হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে সাপেক্ষ। মানে দেখো, সাপেক্ষ মানে কি, মানে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে আমরা যেটাকে বলি হচ্ছে ইংলিশে যে কন্ডিশনাল সেন্টেন্স যেগুলা, এমন মানে একটা সাপেক্ষে অন্যটা। যদি বৃষ্টি হয়, বৃষ্টির সাপেক্ষে মাটি ভিজবে, মানে একটা অন্যটার কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট, এগুলাকে বলা হয় সাপেক্ষ যুক্তিবাক্য। আর যদি অন্যটার উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে সেটা নিরপেক্ষ। সঠিক উত্তর অপশন বি। আচ্ছা, তো একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। একটি বৈধ ন্যায় অনুমানের কয়টি পথ থাকে? একটি বৈধ ন্যায় অনুমানের কয়টি পথ থাকে? বি বলছো, তিন বলছো, আর একটু উত্তর করার চেষ্টা করো দেখি। এটা কি? দেখো, পক্ষ, সাধ্য, হেতু, এই তিনটা হচ্ছে একটি বৈধ ন্যায় অনুমানের পদ। পক্ষ, সাধ্য, হেতু। তাহলে কয়টা পদ হচ্ছে? নিশ্চয়ই তিনটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তিনটি। ওকে, তাহলে যারা এ বলেছো তোমাদের উত্তর একটু ত্রুটিপূর্ণ, যারা বি বলেছো তোমাদের উত্তর ঠিক আছে, যারা সি বলেছো তোমাদের উত্তর একটু ভুল হয়েছে। তাহলে আমরা তিন ধরনের উত্তর পেয়েছিলাম, তার মধ্যে দেখলাম যে অপশন বি কারেক্ট আনসার। 45 নম্বর কোশ্চেন, কোন যুক্তিতে যখন একটি পদের দুটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয় তখন কোন দোষ ঘটে? একটু পড়ার চেষ্টা করো। কোন যুক্তিতে যখন একটি পদের দুটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয় তখন কোন দোষ ঘটে? আচ্ছা, বলতেছো এটা কি উগান্ডার ভাষা নাকি? আবার বলতেছো যে না মোহাম্মদ না, নিকারাগুয়ার। আচ্ছা, তোমাদের কোশ্চেন করি। মুশফিক বলো নিকারাগুয়ার রাজধানীর নাম কি, আর মারুফ বলো উগান্ডার রাজধানীর নাম কি। কে গুগল করবা না, না করে বলবা। এখন যদি উত্তর না করতে পারো তাহলে আমি তোমাদেরকে এখন ধরে মানে অনলাইনে একটা করে থাপ্পড় দিব যদি রাজধানীর নাম না বলতে পারো। দেখি, দেশের নাম জানছো তো রাজধানীর নাম জানতে হবে। তোমাদের অনলাইনে পিটুনি দিব আজকে যদি হচ্ছে রাজধানীর নাম না বলতে পারো। জয়নাল তুমি বলবা হচ্ছে নিকারাগুয়ার রাজধানীর নাম কি, আর হচ্ছে মারুফ বলবো উগান্ডার রাজধানীর নাম কি। গুগল করবা না, গুগল করা যাবে না, গুগল না করে বলবা। নাইলে তোমাদের আজকে অনলাইনে পিটানি হবে। বলতে পারবা কেউ? গুগল না করে, গুগল না করে। আচ্ছা, বলতে পারতেছো না, তাহলে আমি বলে দিই। যদিও কোনো পরীক্ষাতে আসবে না, যদিও কোনো পরীক্ষাতে আসবে না, বাট জেনে রাখা ভালো। নিকারাগুয়ার রাজধানীর নাম হচ্ছে ম্যানগুয়া, আর উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা। ঠিক আছে, এটা কোনো পরীক্ষাতে আসবে না, আমি হচ্ছে জাস্ট বললাম। বাট জেনে রাখো, অবশ্যই কাজে দিবে। আচ্ছা, উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা, নিকারাগুয়ার রাজধানী হচ্ছে ম্যানগুয়া। ওকে, তাহলে এটা কোশ্চেন কি ছিল? কোন যুক্তিতে যখন একটি পদের দুটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয় তখন কোন দোষ ঘটে? আচ্ছা, আহ অব্যাপ্য হেতু দোষ, চারিপদ ঘটিত দোষ, দ্ব্যর্থক পদদোষ, অবৈধ সাধ্য দোষ, কোনটা? আচ্ছা, তোমরা এখানে অনেকে উত্তর করে ফেলেছো, এর আগে বলেছো গ উত্তর। উম গ উত্তর বলেছো, যারা জুমে আছো প্লাস ফেসবুকে আছো সবাই গ বলেছো। আহ আহ, সঠিক উত্তর হচ্ছে গ, দ্ব্যর্থক পদদোষ। দ্ব্যর্থক মানে দুই অর্থ বিশিষ্ট, ঠিক আছে, এমন। এটা হচ্ছে কোন যুক্তিতে যখন একটি পদের দুইটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয় তখন এই সমস্যাটা হয়। আচ্ছা, 46 নম্বর দেখি, উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচ্ছা, কি উত্তর করতে পারবা এটা? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একটু কঠিন মনে হচ্ছে। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া, আব্দুল মালিক, প্রথম ওয়ালিদ, দ্বিতীয় ওমর, কে ছিলেন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা? আচ্ছা, জান্নাতুল নাইম বলছো হচ্ছে মুয়াবিয়া,
আচ্ছা, অন্যরা মুয়াবিয়া বলেছো, এ বলেছো। ইয়েস ইয়েস ইয়েস, মুয়াবিয়া কারেক্ট আনসার। মুয়াবিয়া সঠিক উত্তর, অপশন এ কারেক্ট আনসার। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মুয়াবিয়া। আচ্ছা, ওয়ালিদ ছিলেন না, ওয়ালিদ ছিলেন না। ওয়ালিদ বিন আব্দুল মালিক, তিনি হচ্ছেন উমাইয়া খিলাফতের অন্যতম সেরা শাসক, ওয়ালিদ বিন আব্দুল মালিক। হ্যাঁ, কিন্তু তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা ছিলেন না। আচ্ছা, 47 নম্বর কোশ্চেন, কোন আব্বাসীয় খলিফার শাসনামলে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল? কোন আব্বাসীয় খলিফার শাসনামলে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল? বাইতুল হিকমা শব্দের অর্থ কি? বাইতুল শব্দের অর্থ হচ্ছে গৃহ, এক কথায়, ঠিক আছে, গৃহ, বাসা এটা। আর হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে কি হচ্ছে এটা? জ্ঞান গৃহ। মানে বাইতুল হিকমা মানে হচ্ছে এক প্রকার ইউনিভার্সিটি টাইপ বর্তমান সময় যেটা, এমন জ্ঞান লাভের জন্য একটা স্থান, জ্ঞান লাভের জন্য একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে বাইতুল হিকমা। তো বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেছিলেন? তোরা বলছো আল মনসুর, হারুন আর রশিদ, আল মামুন, আল মুতাসিম। আল মনসুর নাকি হারুন আর রশিদ নাকি আল মামুন, কোনটা সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর? তোমরা খুবই কনফিউজিং উত্তর করছো, একটু জানার চেষ্টা করি। আমাদের যারা জুমে যুক্ত আছো, যারা জুমে যুক্ত আছো, তোমাদের উত্তর অবশ্যই গ্রহণীয় এখানে। যারা জুমে যুক্ত আছো, ওকে, তোমরা কেউ উত্তর করোনি। আর যারা এখানে আছো তারা এ বি সি বিভিন্ন রকম উত্তর করেছে। সঠিক উত্তর হচ্ছে আল মামুন। খলিফা আল মামুন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে মেজরিটি যে হচ্ছে বি বলেছো তারা ভুল বলেছো, যারা মামুন বলেছো সঠিক উত্তর বলেছো গ সঠিক উত্তর এখানে। ওকে। আচ্ছা, 48 নম্বর দেখি, শাহনামা কোন ভাষায় রচিত একটি বিখ্যাত সাহিত্যকর্ম? শাহনামা কোন ভাষায় রচিত একটি বিখ্যাত সাহিত্যকর্ম? শাহনামা একটা কাব্যগ্রন্থ। শাহনামা কাব্যগ্রন্থ লিখেছেন হচ্ছেন আবুল কাশেম ফেরদৌসী। আবুল কাশেম ফেরদৌসী মূলত হচ্ছে অফার পেয়েছিলেন আব্বাসি খিলাফত থেকে, সেটা হচ্ছে আহ, যে হচ্ছে তিনি হচ্ছেন খলিফা হারুন আর রশিদ থেকে এই অফারটা পেয়েছিলেন যে তাদের যে শাসনামল, শাসনামলের ইতিহাস, ঐতিহ্য, গৌরব এগুলো নিয়ে একটা কাব্যগ্রন্থ, মহাকাব্য লেখার জন্য। কাব্যগ্রন্থ বলা যাবে না, এটাকে মহাকাব্যই বলতে হবে। এবং এটা যদি হচ্ছে খুবই সুন্দর হয়, খুবই মানসম্মত হয়, তার প্রত্যেকটা প্রত্যেকটা শব্দের জন্য, প্রত্যেকটা শব্দের জন্য তিনি হচ্ছে গু- শব্দ গুণে গুণে তাকে মোহর দেওয়া হবে আর কি, ঠিক আছে, তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তো আবুল কাশেম ফেরদৌসী দীর্ঘ 30 বছর ধরে, সুদীর্ঘ 30 বছর ধরে এই শাহনামা কাব্যগ্রন্থ লেখেন। এবং মজার ব্যাপার হচ্ছে তিনি যখন লিখে এটা নিয়ে নবাবের হচ্ছে বাদশার দরবারে যান, আহ তোমার হচ্ছে খলিফার দরবারে যান, তো তাকে রিজেক্ট করে দেওয়া হয়। মানে তাকে কোনো প্রকার স্বর্ণ মুদ্রাই দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? দেখতেছো যে এত কিছু লিখছে, তার মানে তো মানে হিউজ, মহাকাব্য মানে তো হিউজ, এত স্বর্ণ মুদ্রা তো দেওয়া যায় না। তাকে বলছিল যে স্বর্ণ মুদ্রা তো দেওয়া যাবে না এত, আপনি বিকল্প হিসেবে রৌপ্য মুদ্রা নিতে পারেন, রূপার মুদ্রা নিতে পারেন। তো এতে আবুল কাশেম ফেরদৌসী খুবই অপমানিত ফিল করেন। মানে তিনি ফিল করেন যে এটা তার জন্য খুবই অপমানজনক যে তিনি স্বর্ণ মুদ্রার জন্য লিখে এখন তাকে রৌপ্য মুদ্রা নিতে হচ্ছে। এর জন্য তিনি প্রত্যাখ্যান করেন সে উপহার এবং রাজদরবার থেকে চলে আসেন। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন, মানে যেটাকে বলে না যে টাকার শোক সবচেয়ে বড় শোক, তার ক্ষেত্রে অনেকটা, মানে তিনি টাকার শোক বলতে তিনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন। এবং তারপর থেকে তিনি হচ্ছে লেখালেখি থেকে অনেকটা সরে গিয়েছিলেন। তিনি এমনিতে ওই অনেকটা হচ্ছে সন্ন্যাস জীবন যেটা বলে, অনেকটা এমন টাইপের জীবন লিড করেই পরবর্তীতে তিনি মারা যান, আর বেশি দিন বেঁচেও ছিলেন না। তো প্রায় 30 বছর ধরে এটা লেগেছিল। এটা মূলত হচ্ছে অপশনে দেখো আরবি, ফার্সি, তুর্কি নাকি উর্দু, দেওয়া সঠিক উত্তর হচ্ছে ফার্সি। ফার্সি ভাষাতে লেখা এটা শাহনামা কাব্যগ্রন্থ, 30 বছর ধরে রচিত, এবং এটা ইরানের এখনো প্রধান সাহিত্যকর্ম। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে 48-এর খ। আচ্ছা, ফার্সি, আবুল কাশেম ফেরদৌসির লেখা, এটা মনে রেখো। গজনির সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল? গজনির সুলতান মাহমুদের
ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল? ইসলাম প্রচার, সাম্রাজ্য বিস্তার, ধন সম্পদ লুণ্ঠন নাকি শিক্ষা বিস্তার, কোনটা? গজনি হচ্ছে আফগানিস্তানের একটা জায়গার নাম। এই গজনির সুলতান ছিলেন সুলতান মাহমুদ, এবং তিনি সর্বমোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। 1000 থেকে 1027 সাল, এই 27 বছরের মধ্যে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। এবং আক্রমণ করে তিনি সাম্রাজ্য বিস্তার করেননি, তিনি ধন সম্পদ লুট করতেন। তিনি ভারত থেকে ধন সম্পদ লুট করে আফগানিস্তানের গজনিতে নিয়ে যেতেন, এবং তার লক্ষ্যই ছিল গজনিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হিসেবে গড়ে তোলা। তার জন্য তো ধন সম্পদ দরকার, সেগুলো নিয়ে যেতেন। এই 17 বার আক্রমণের মধ্যে তার 16তম অভিযান যেটা ছিল, সেটা হচ্ছে গুজরাটের স্বর্ণ মন্দির, যেটা এই স্বর্ণ মন্দির আক্রমণ, এবং সেখান থেকে বিপুল পরিমাণ সম্পদ সে হচ্ছে গজনিতে নিয়ে যায়। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে ধন সম্পদ লুণ্ঠন। এই 17 বার আক্রমণ করেও সে হচ্ছে ভারতে কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেনি, এক জায়গাতেও না। 50 নম্বর, কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত? লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট। কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত? একটা কবিতা আছে। কবিতাটা বললেই তোমরা পেয়ে যাবে। স্যার, স্লাইড পিডিএফ দেওয়া হবে, পেইড ব্যাচে দেওয়া হবে। সরি, সোমনাথ মন্দির আক্রমণ, ইয়েস সরি আমি ভুল বলেছি, স্বর্ণ মন্দির না, সোমনাথ মন্দির, এটা গুজরাটে, ভারতের গুজরাটে। আচ্ছা, বাদশাহ আলমগীর শৈশবে তারে পড়াইতো এক মৌলভী দিল্লির। কবিতাটা পড়েছো তোমরা মনে হয়। তো এই সেই বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর আসলে কে ছিলেন? খুবই খুবই ডিসেন্ট একজন পার্সন, খুবই ডিসেন্ট পার্সন। আমি বলবো যে সে কখনো হচ্ছে অমিতব্যয়ী ছিলেন না। তিনি খুবই ধার্মিক ছিলেন, খুবই যোগ্য শাসক ছিলেন। তিনি কে? শাহজাহান, আওরঙ্গজেব, জাহাঙ্গীর নাকি বাহাদুর শাহ, কে? সঠিক উত্তর হচ্ছে আওরঙ্গজেব, ইয়েস, আওরঙ্গজেব, দ্য মোস্ট ডিসেন্ট রুলার অফ এন্টায়ার মুঘল এম্পায়ার। মানে হচ্ছে মুঘল এম্পায়ারের মধ্যে সবচেয়ে ডিসেন্ট ছিলেন হচ্ছে আওরঙ্গজেব। সে খুবই মিতব্যয়ী ছিলেন, খুবই ধার্মিক ছিলেন, এবং খুবই যোগ্য শাসকও ছিলেন। তো সঠিক উত্তর হচ্ছে আওরঙ্গজেব। তাহলে এখানে আমাদের যে 50টা কোশ্চেন ছিল, 50টা কোশ্চেন শেষ হয়েছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সম্পূর্ণ ক্লাসে যারা ছিলে। আহ আশা করি তোমরা উপকৃত হয়েছো, অনেকটাই উপকৃত হয়েছো। অনেকে দেখলাম যে খুবই ভালো প্রস্তুতি নিয়েছো, অধিকাংশ স্টুডেন্টই ভালো প্রস্তুতি নিয়েছো। এগুলো তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আত্মবিশ্বাস যোগাবে, এবং অবশ্যই তোমাদেরকে ভর্তি পরীক্ষাতে কাজেও দিবে। তো তোমরা বুঝতে পারলে যে আসলে হচ্ছে কোন ধরনের কোশ্চেন গুলা আসার মতো, বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে কোশ্চেন আসবে। এর উপরে লেখাপড়া করো ইনশাল্লাহ। আহ উম, ঠিক আছে, যারা জুমে আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমরা কমেন্ট করছো দেখছি। দেখা হবে অন্য কোনো দিন। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এখানে আমরা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।